এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। বাড়ির একচিলতে অন্ধকার ঘর, দিনের আলো সেখানে পৌঁছায় না বললেই চলে। ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের ওপর জড়সড় হয়ে বসে আছে ছোট্ট জয়ন্ত, বয়স বছর 10। তার পাশে বছর 15 বোন রাইসা ভয়ে সিটিয়ে আছে। বাইরে তাদের সৎমা নাদিরা বেগমের চিৎকার ভেসে আসছে। ওই কালো চামড়ার বাচ্চা দুটো এখনো ঘুমিয়ে আছে? কাজের বেলা তো আর খুঁজে পাওয়া যায় না। রাইসা ভয়ে জয়ন্তের হাত আরও শক্ত করে ধরে। জয়ন্ত বোনের মাথায় হাত বুলিয়ে সাহস জোগানোর চেষ্টা করে, যদিও তার নিজের ভেতরের ভয়টাও কম নয়। ভয় পেও না আপা, আমি আছি তো। জয়ন্ত ফিসফিস করে বলে। ঘরের দরজা ধাক্কা মেরে খোলে। নাদিরা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে ঢোকেন। তার চোখে বিদ্বেষের আগুন। কিরে নবাবেরা, হাতের মতো ঘুমিয়ে আছিস? তোদের কি আর কোনো কাজ নেই নাকি? নাদিরা বেগমের কণ্ঠ তীক্ষ্ণ শোনায়। ছোট্ট জয়ন্ত ভয়ে উঠে দাঁড়ায়। আমরা উঠছিলাম তো মা। মা? তোর মতো কালো ভূত আমার ছেলে হতে পারে না। আর তুই? নাদিরা বেগম রাইসার দিকে তাকিয়ে ঘৃণায় মুখ বিকৃত করে। তুইও তো কম যাস না, সারাদিন ভাইয়ের আঁচল ধরে বসে থাকিস। রাইসা ভয়ে কেঁদে ফেলে। জয়ন্ত বোনকে জড়িয়ে ধরে। ওর কোনো দোষ নেই মা, ও ছোট মানুষ। ছোট মানুষ? ঢং দেখো ছোট মানুষের। আমার সংসারে শুধু জ্বালাতন বাড়াতে এসেছিস তোরা দুটো। নাদিরা বেগম এগিয়ে এসে জয়ন্তের গালে সশব্দে চড় মারেন। উফ, ব্যথায় কেঁদে ওঠে জয়ন্ত। রাইসা ভয়ে আরও জোরে ভাইকে জড়িয়ে ধরে। আর একটা কথাও বলবি না। কালো বিড়ালরা, যা এক্ষুনি উঠান ঝাড় দে। আর তুই? রাইসার দিকে তাকিয়ে বলেন, যা গিয়ে বাসনগুলো মাজ। ছোট্ট দুটো শরীর ভয়ে কাঁপতে কাঁপতে কাজে লেগে যায়। নাদিরা বেগম ঘৃণা ভরা চোখে তাদের দিকে তাকিয়ে থাকেন। দিনের পর দিন তাদের ওপর এই অত্যাচার চলতে থাকে। সামান্য ভুল হলেই জোটে মারধর আর গালিগালাজ। তাদের ন্যায্য খাবারও ঠিকমতো দেওয়া হতো না। প্রায় দিনই তারা রাতে অভুক্ত থাকত। এক দুপুরে জয়ন্ত উঠোন ঝাড় দিচ্ছিল আর রাইসা পুরনো থালা বাসন মাজছিল। নাদিরা বেগম বারান্দায় বসে তার বান্ধবীর সাথে গল্প করছিলেন। হ্যালো, আমার তো আর শান্তি নেই। দুটো কালো ভূত পুষতে হচ্ছে, দেখলে গা ঘিনঘিন করে। নাদিরা বেগমের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল। রাইসার চোখ ভিজে ওঠে। জয়ন্ত বোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কেঁদো না আপা, আমরা একদিন ঠিক এই কষ্টের শেষ করব। জয়ন্ত বোনের হাত ধরে সাহস জোগায়। কিন্তু কবে ভাইয়া? আর কতদিন আমাদের এভাবে সহ্য করতে হবে? রাইসার ছোট্ট মুখটা বেদনায় ভরে ওঠে। একদিন সব ঠিক হয়ে যাবে রে, তুই দেখিস। জয়ন্তের কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞা। এক রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, জয়ন্ত আর রাইসা ঘরের বাইরে বারান্দায় বসেছিল। আকাশে অজস্র তারা মিটমিট করে জ্বলছে। রাইসা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, ভাইয়া, আমার না তারাগুলো দেখতে খুব ভালো লাগে। আমারও লাগে, মনে হয় যেন কত দূরে কত সুন্দর একটা জগৎ। আমরা কি কখনো সেরকম সুন্দর জায়গায় যেতে পারবো ভাইয়া? জয়ন্ত বোনের দিকে তাকায়। একদিন নিশ্চয়ই পারবো আপা, আমরা দুজনে মিলে সব বাধা পেরোবো। ঠিক তখনই ভেতরের দরজা খুলে যায়। নাদিরা বেগম হাতে একটা জ্বলন্ত হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, এখানে বসে কি ফিসফিস করছিস? যা ভেতরে গিয়ে ঘুমো, আর কাল সকালে যেন তোদের দেরি না হয়। নাদিরা বেগমের ধমকে তাদের স্বপ্ন ভেঙে যায়। ভয়ে ভয়ে তারা ভেতরে গিয়ে মাদুরের উপর শুয়ে পড়ে। রাতের অন্ধকার তাদের কষ্টের সাক্ষী থাকে। একদিন সকালে রাইসা অসুস্থ হয়ে পড়ে। তার সারা শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। জয়ন্ত নাদিরা বেগমের কাছে গিয়ে রাইসার অসুস্থতার কথা জানায়। জয়ন্ত মিনতি করে বলে, মা, আপুর শরীরটা খুব খারাপ লাগছে, ও বিছানা থেকে উঠতে পারছে না। আমার কি বয়ে গেছে? মরলে মরুক গে, আমার সংসারে তো শুধু বোঝাই হয়েছিল। নাদিরা বেগমের নিষ্ঠুর উত্তর শুনে জয়ন্তের বুকের ভেতরটা ভেঙে যায়। প্লিজ মা, ওর একটু চিকিৎসা করান, ও তো ছোট মানুষ। জয়ন্ত প্রায় কেঁদে ফেলে। চুপ কর লক্ষ্মী ছাড়া,
আর একটাও কথা বললে তোর খবর আছে। নাদিরা বেগম জয়ন্তকে ধাক্কা মেরে সরিয়ে দেন। জয়ন্ত নিজের ছেঁড়া জামার অংশ ছিঁড়ে রাইসার কপালে জলপট্টি দেয়। বোনের পাশে বসে সে রাত জেগে তার সেবা করে। তাদের কষ্টের দিনে তারা দুজনই ছিল দুজনের একমাত্র ভরসা। বছর ঘুরে যায়, জয়ন্ত আর রাইসা ধীরে ধীরে বড় হতে থাকে। তাদের ওপর অত্যাচারের মাত্রা হয়তো কিছুটা কমে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা লেগেই থাকে। তাদের গায়ের রং নিয়ে নাদিরা বেগম সব সময় কটু কথা বলেন। দেখ তো কালো দুটো কেমন ফ্যাফে করে ঘুরছে, দেখলে মনে হয় আলকাতরা দুটো ঢেলা। নাদিরা বেগম সুযোগ পেলেই তাদের অপমান করেন। জয়ন্ত নীরবে সব সহ্য করে, কিন্তু তার ভেতরের ঘৃণা ক্রমশ বাড়তে থাকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে এই সব অভিমানের যোগ্য জবাব দেবে। রাইসা বড় হওয়ার সাথে সাথে আরও বেশি শান্ত এবং সহ্যশীল হয়ে ওঠে। সে ভাইয়ের কষ্ট বোঝে এবং সবসময় তাকে সাহস যোগায়। এক দুপুরে জয়ন্ত পুরনো একটি ম্যাগাজিনে একটি ওয়ার্কশপের বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে একজন দক্ষ মেকানিকের প্রয়োজন। জয়ন্ত ভাবে এটাই হয়তো তাদের জীবনের মোড় ঘোরাতে পারে। সে নাদিরা বেগমের কাছে গিয়ে ওয়ার্কশপে কাজ করার অনুমতি চায়। জয়ন্ত বিনীতভাবে বলে, আমি যদি একটা কাজ পাই তাহলে হয়তো আমাদের আর আপনার উপর বোঝা হয়ে থাকতে হবে না। নাদিরা বেগম কিছুক্ষণ চিন্তা করেন। যা ভাগ এখান থেকে, যত দূরে পারিস গিয়ে মর, আমার চোখের সামনে থেকে গেলেই আমি বাঁচি। জয়ন্তের মনে সামান্য আশার সঞ্চার হয়। অন্তত নাদিরা বেগম তাকে বাধা দেননি। পরের দিন জয়ন্ত সেই ওয়ার্কশপের মালিকের সাথে দেখা করে, কিন্তু সেখানে কাজ পায় না নতুন বলে। এভাবেই চলতে থাকে তাদের দুঃখ, কষ্ট, তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা ভরা জীবন। জয়ন্ত কি পারবে এসব কিছুর প্রতিশোধ নিতে? জানতে হলে আমাদের আজকের গল্পটি ধৈর্য সহকারে না ট্রেনে শেষ অবধি মন দিয়ে শুনুন। 10 বছর পর ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে। জয়ন্ত এখন 20 বছরের যুবক। মেঝেতে পাতা বিছানায় চুপচাপ শুয়ে আছে। তার পাশে ঘুমোচ্ছে তার বড় বোন রাইসা, আর তার বয়স এখন 25। ঘরের বাতাস ভারী, যেন এক নীরব কষ্টের প্রতিচ্ছবি। হঠাৎ বাইরের ঘরে কিছু বাসনপত্রের ঠুনঠুন শব্দ আর চাপা কণ্ঠের ঝগড়া শোনা যায়। রাইসার ঘুম ভেঙে যায়। সে উঠে দরজার দিকে তাকায়। তার চোখে উদ্বেগের ছাপ। ভাইয়া উঠ, আমার মনে হচ্ছে কিছু হচ্ছে। জয়ন্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে বসে। তাদের জীবনে শান্তি যেন এক অলীক স্বপ্ন। তাদের মা আমেনা বেগম মারা যাওয়ার পরই সব এলোমেলো হয়ে যায়। বাবা রহিম সাহেব দ্বিতীয় বিয়ে করে আনেন নাদিরা বেগমকে। সেই শুরু। জয়ন্ত ক্লান্ত স্বরে বলে, কিসের এত আওয়াজ? যাও তো দেখো একবার। রাইসা সাবধানে দরজা খোলে। বাইরে ঘরে নাদিরা বেগম তার স্বরে চেঁচাচেঁচি করছেন। কি আক্কেল তোদের, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছো? খেটে খাও নাকি শুধু বসে বসে আমার ঘাড় ভাঙবে? রহিম সাহেব মিনতি করছেন। আস্তে করো নাদিরা, ওরা তো। চুপ করো তুমি। তোমার ওই অকর্মা ছেলে আর মেয়েকে মাথায় তুলে রেখেছো, একটা কাজও তো ঢং করে করতে পারে না। নাদিরা বেগমের দৃষ্টি পড়ে রাইসার উপর। কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাও রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানাও। আর ওই কালো ছেলেটা কোথায়? তাকে বলো যেন আজ বাজার করে আনে। রাইসা মাথা নিচু করে রান্নাঘরের দিকে যায়। জয়ন্ত ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মা? নাদিরা বেগম রাগে তার দিকে তাকায়। মা ডাকবে না আমাকে, আমি তোর কি হই? আর তুই তো একটা অকর্মা, শুধু বসে বসে খাচ্ছিস। যা আজ বাজারটা করে আনবি, আর হ্যাঁ ভালো দেখে আনবি যেন আমার পছন্দ হয়। জয়ন্ত কোনো উত্তর দেয় না। তার বুকের ভেতর জমাট বাঁধা কষ্টগুলো যেন পাথরের মতন ভারী হয়ে ওঠে। তার মনে পড়ে তাদের মার কথা। আমেনা বেগম বেঁচে থাকতে এই বাড়িতে এতটুকু অশান্তি ছিল না। বাড়ির পেছনের উঠোনে জয়ন্ত একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে জমে থাকা অপমান আর কষ্টগুলো যেন শ্বাস নিতেও বাধা দেয়। তার গায়ের কালো রং যেন নাদিরা বেগমের কাছে এক পার্মানেন্ট অপবাদ। আর কতদিন সহ্য করতে হবে এসব? রাইসা এসে তার পাশে দাঁড়ায়। তার চোখেও জল। ভাইয়া তুই কিছু বলছিস না কেন? এইভাবে আর কতদিন চলবে? কি বলবো আপা, বলার তো কিছুই নেই। আমাদের তো এই বাড়িতে কোনো দামই নেই। আমরা কি এখান থেকে কোথাও চলে যেতে পারি না? জয়ন্ত রাইসার দিকে তাকায়। তার চোখে এক নতুন সংকল্পের ছায়া। হ্যাঁ আপা, আর না, আমরা এখান থেকে চলে যাব, যেখানে আমাদের সম্মান থাকবে, যেখানে আমাদের গায়ের রং নিয়ে কেউ কথা বলবে না।
সেই মুহূর্তেই জয়ন্ত আর রাইসা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। তারা এই অপমান আর অবহেলার জীবন ছেড়ে দূরে কোথাও চলে যাবে। রাতের অন্ধকার, জয়ন্ত আর রাইসা তাদের সামান্য কিছু জিনিসপত্র একটি ব্যাগে গুছিয়ে নিচ্ছে। তাদের চোখে ভয় মিশ্রিত এক দৃঢ়তা। রাইসা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুই কি নিশ্চিত ভাইয়া আমরা কোথাও যাব? জানি না আপা, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। আমরা ঠিক কোথাও একটা আশ্রয় খুঁজে নেব। বাবার কথা ভেবে খারাপ লাগছে? বাবার তো আমাদের কথা কোনোদিন মনে পড়েনি আপা, উনি শুধু ওনার নতুন সংসার নিয়ে ব্যস্ত। জয়ন্ত এর কণ্ঠে চাপা অভিমান। তারা চুপি চুপি ঘর থেকে বের হয়। রাতের অন্ধকারে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু তাদের মনে মুক্তির এক ক্ষীণ আশা। বর্তমান ঢাকা শহর। জয়ন্ত আর রাইসা এখন এই ব্যস্ত শহরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তাদের পোশাকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট, চোখে ক্লান্তির গভীর রেখা। দীর্ঘ পথ হেঁটে আর রাতের পর রাত না ঘুমিয়ে তারা ক্লান্ত। রাইসা দুর্বল স্বরে জিজ্ঞেস করে, আর কত দূর হাঁটতে হবে ভাইয়া? জানি না আপা, কিন্তু আমাদের একটা কাজ খুঁজে বের করতে হবে, থাকার একটা জায়গা দরকার। জয়ন্তের কণ্ঠেও ক্লান্তি, কিন্তু তার চোখে সেই পুরনো জেদটা এখনও অক্ষত। তাদের আসল মা আমেনা বেগম মারা যাওয়ার পর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। সৎ মা নাদিরা বেগম আর তার ছেলে ফারহান তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করত, কালো আর অকর্মা বলে সব সময় অপমান করত। সেই অসহ্য জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে আর শহরের পথে পথে ঘুরছে। ছোটোখাটো কাজ করে দিন গুজারণ করছে, কিন্তু কোথাও স্থায়ী হয়নি। একটি ছোট ওয়ার্কশপের বাইরে ক্লান্ত জয়ন্ত একটি পুরনো ওয়ার্কশপের সামনে এসে দাঁড়ায়। ভেতরে কিছু মেকানিক কাজ করছে। তার মনে ক্ষীণ আশা জাগে, হয়তো এখানে কোনো কাজ পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ার্কশপের ভেতরে থাকা একজন বয়স্ক লোক এগিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? চাচা, আপনাদের এখানে কোনো কাজের লোক লাগবে? লোকটি জয়ন্তর মলিন পোশাক আর ক্লান্ত চেহারা দেখে কিছুক্ষণ চুপ থাকে। তুমি কি কাজ করতে পারো? আমি গাড়ির কাজ জানি চাচা, ইঞ্জিন মেকানিক্স এসব আমার জানা আছে। লোকটির চোখে সামান্য আগ্রহ দেখা যায়। ঠিক আছে, কাল সকালে এসো, দেখি কি করতে পারো। জয়ন্তের মুখে এক ঝলকের হাসি ফোটে। ধন্যবাদ চাচা। রাইসা দূরে দাঁড়িয়ে ভাইকে দেখছিল। তার মুখেও সামান্য আশার আলো দেখা যায়। হয়তো এই শহরে তাদের কষ্টের দিন শেষ হতে চলেছে। এই ওয়ার্কশপে জয়ন্ত 3 বছর ধরে কাজ করছে, আর তার পাশে একটি পুরনো ঘিঞ্জি এলাকার একটি ভাড়া বাসা। রাত প্রায় 10টা। দূর, আজকেও কাজটা হলো না। ক্লান্তিতে ভেঙে পড়েছে জয়ন্তের শরীর। ছোট্ট একটি ওয়ার্কশপে দিনভর গাড়ির ইঞ্জিনের সাথে যুদ্ধ করে সে। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। আজকেও একটি ভালো কাজের আশায় গিয়েছিল, কিন্তু সেই চেনা অবহেলা, দেখতে ভালো না, স্মার্ট নয়, গায়ের রং কালো, এগুলো যেন তার পিছুই ছাড়ছে না। আর কতদিন এভাবে চলবে খাল্লা? কবে আমার দিকে মুখ তুলে তাকাবেন? জয়ন্তের মনে তার ছোটবেলার স্মৃতিগুলো আজও দগদগে। জয়ন্ত যখন ছোট ছিল, তার বাবা রহিম সাহেব দ্বিতীয় বিয়ে করেন নাদিরা বেগমকে। সেই থেকে শুরু হয় জয়ন্তের অবহেলা। নাদিরা বেগমের নিজের ছেলে ফারহান ছিল ফর্সা আর সুদর্শন, তাই জয়ন্ত সব সময় পড়ে থাকতো এক কোণে, যেন সেই পরিবারের কেউ নয়। সেই একই ভাড়া বাসার ছোট্ট একটি ঘর। জয়ন্তের সাথে থাকে তার বড় বোন রাইসা। রাইসা একটি স্থানীয় কলেজে পড়াশোনা করে আর ছোটোখাটো কাজ করে ভাইকে সাহায্য করে। আজ রাতে জয়ন্ত যখন ঘরে ফেরে, রাইসা তখনও জেগে তার জন্য অপেক্ষা করছে। ভাইয়া এত দেরি হলো কেন? হে রে বোন, আজকেও সেই কাজটা হলো না। মন খারাপ করিস না ভাইয়া, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। রাখবেন হয়তো, কিন্তু আর কতদিন অপেক্ষা করতে হবে আপা? দেখিস, একদিন তুই অনেক বড় হবি। যারা আজ তোকে অবহেলা করে, তারা সেদিন অবাক হয়ে তাকিয়ে থাকবে। তোমার কথাগুলোই আমার ভরসা আপা। রাইসার মুখের দিকে তাকিয়ে জয়ন্ত কিছুটা হলেও সান্ত্বনা পায়। এই পৃথিবীতে রাইসাই তার একমাত্র আপনজন, যে সব সময় তার পাশে থেকেছে। ছোটবেলা থেকেই জয়ন্ত অনুভব করেছে এই পৃথিবীতে তার গায়ের রং যেন এক অভিশাপ। সৎমা নাদিরা বেগম আর তার ছেলে ফারহান সব সময় তাকে দূরে সরিয়ে রেখেছে। বাবার নীরবতা সেই কষ্ট আরও বাড়িয়ে দিত। শুধু বড় বোন রাইসা ছিল তার একমাত্র আশ্রয়। এদিকে একটি অভিজাত এলাকা, একটি আধুনিক কফি শপ। অন্যদিকে এই শহরের অন্য প্রান্তে ঝলমলে জীবন সুমার। ধনী আর প্রভাবশালী পরিবারের একমাত্র মেয়ে সুমা। রূপে আর অহংকারে যেন অতুলনীয়া। তার কাছে সাধারণ মানুষের স্ট্রাগল এক কল্পনার জগৎ।
হ্যাঁ বাবা, আমি আসছি। আর তোমরা এত চিন্তা করো না তো, আবির তো আমার সাথেই আছে। সুমার পাশে বসে আছে তার বন্ধু আবির, একটি ধনী পরিবারের ছেলে এবং সুমার যোগ্য সঙ্গী। তাদের জীবন পার্টি, ফ্যাশন আর দামি গাড়িতেই মোড়া। কি বলছিল আঙ্কেল? আর বলো না, সেই পুরনো কথা। সাবধানে থেকো, রাতে বেশি ঘোরাঘুরি করো না, যেন আমি ছোট বাচ্চা। তুমি তো তাই আমাদের ফ্যাশন কুইন। অবশ্যই, সুমা সব সময় কুইন। সুমার আত্মবিশ্বাস আর অহংকার তার চারপাশের মানুষকে কিছুটা দূরে রাখে। সে নিজের জগৎ ছাড়া অন্য কিছু সহজে দেখতে চায় না। তার বাবা ইব্রাহিম সাহেব একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং মা সালমা বেগম সমাজের পরিচিত মুখ। প্রাচুর্যের মাঝে বড় হওয়া সুমার জীবনে কোনো অভাব নেই। পরের দিন জয়ন্ত যথারীতি কাজে যায়। পুরনো ইঞ্জিনগুলোর সাথে তার দিন কাটে। হঠাৎ ওয়ার্কশপের সামনে একটি দামি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে একজন ভদ্রলোক। এখানে কি ভালো মেকানিক পাওয়া যাবে? ওয়ার্কশপের মালিক করিম চাচা এগিয়ে আসেন। অবশ্যই স্যার, এই যে জয়ন্ত আছে, খুব ভালো কাজ করে। ভদ্রলোক জয়ন্তের দিকে তাকান। জয়ন্ত এগিয়ে এসে বিনীতভাবে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, বলুন কি সমস্যা? আমার গাড়ির ইঞ্জিনটা একটু দেখতে হবে, মনে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে। জয়ন্ত মনোযোগ দিয়ে গাড়িটি পরীক্ষা করে। তার দক্ষ হাত খুব দ্রুত সমস্যাটা ধরে ফেলে। স্যার, এটা তেমন বড় কিছু না, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। তুমি এত তাড়াতাড়ি বুঝতে পারলে? আলহামদুলিল্লাহ স্যার, আমার কাজের অভিজ্ঞতা আছে। ভদ্রলোক জয়ন্তের কাজে খুশি হন। তিনি জানতে পারেন জয়ন্ত শুধু একজন ভালো মেকানিকই নয়, বরং খুব সৎ এবং পরিশ্রমীও। এই সামান্য স্বীকৃতিও জয়ন্তর মনে এক নতুন আশা জাগায়। কয়েকদিন পর সুমা তার বন্ধুদের সাথে কফি খাচ্ছে। তাদের আলোচনার মূল বিষয় ফ্যাশন আর পার্টি। হঠাৎ সুমার ফোন বেজে ওঠে। হ্যালো। হ্যাঁ বাবা, কি? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট? ও আল্লাহ, কোথায়? সুমার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। তার প্রিয় দামি গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। ঠিক আছে বাবা, আমি আসছি। ফোন রেখে সুমা চিন্তিত হয়ে পড়ে। তার গাড়িটি এমন একজন মেকানিকের কাছে নিয়ে যেতে হবে যে সত্যি ভালো কাজ জানে। তার বাবার একজন পরিচিত তাকে একটি ছোট্ট ওয়ার্কশপের ঠিকানা দেন, জয়ন্তের ওয়ার্কশপ। সুমা প্রথমে রাজি না হলেও অন্য কোনো ভালো মেকানিক খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সেই ঠিকানায় যেতে বাধ্য হয়। সুমা তার ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়ে জয়ন্তের ওয়ার্কশপে আসে। প্রথম দেখায় ওয়ার্কশপের সাধারণ পরিবেশ আর জয়ন্তর কালো গায়ের রং দেখে তার ভ্রু কুঁচকে যায়। এটা কি কোনো কাজের জায়গা? আমার এত দামি গাড়ি এখানে ঠিক হবে? আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার গাড়িতে কি সমস্যা হয়েছে? জয়ন্ত সুমার অহংকারী চাহনি উপেক্ষা করে তার কাজের প্রতি মনোযোগ দেয়। সুমার দামি গাড়ির ক্ষতি দেখে সে বুঝতে পারে কাজটা সহজ হবে না, কিন্তু জয়ন্ত হাল ছাড়ার পাত্র নয়। তার মনে একটাই জেদ, নিজের কাজের মাধ্যমে একদিন সে সব অবহেলার জবাব দেবে। সুমার দামি গাড়ি যেন তার সেই জেদের প্রথম পরীক্ষা। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। জয়ন্ত মনোযোগ দিয়ে গাড়ির ক্ষতি পর্যবেক্ষণ করছে। তার পাশে দাঁড়িয়ে সুমা বিরক্ত আর উদ্বেগে তার মুখে কঠিন হয়ে আছে। কতক্ষণ লাগবে এটা ঠিক হতে? সুমার কণ্ঠে অধৈর্য স্পষ্ট। দামি গাড়িটির এই অবস্থা তার অহংকারেও যেন আঘাত করেছে। ম্যাডাম, গাড়ির ক্ষতি যা দেখছি তাতে বেশ সময় লাগবে, অন্তত 2-3 দিন তো ধরতেই পারেন। কি বলছেন? 2-3 দিন? আমার কি আর কোনো কাজ নেই নাকি? আপনারা কি একটু তাড়াতাড়ি করতে পারবেন না? সুমার তারা দেখে জয়ন্ত কিছুটা চিন্তিত হয়। এত তাড়াতাড়ি কাজ করলে হয়তো গাড়ির ফিনিশিং ভালো হবে না। দেখুন ম্যাডাম, তাড়াহুড়ো করে কাজ করলে গাড়ির মান খারাপ হতে পারে। আমি চাই কাজটা যেন নিখুঁত হয়। আমার নিখুঁত কাজ দেখার সময় নেই। আপনারা যেমন পারেন তেমন করে দিন, কিন্তু কালকের মধ্যে আমার গাড়ি চাই। সুমার একরোখা মনোভাব দেখে জয়ন্ত বুঝতে পারে এই খদ্দেরের সাথে কাজ করা সহজ হবে না। তবু সে শান্তভাবে বলে, ঠিক আছে ম্যাডাম, আমরা চেষ্টা করব, তবে কোনো সমস্যা হলে পরে আমাকে দোষ দিতে পারবেন না। সুমা আর কোনো কথা না বলে বিরক্তি নিয়ে ওয়ার্কশপের বাইরে অপেক্ষা করতে থাকে। জয়ন্ত তার সহকর্মীদের সাথে কাজে লেগে যায়। তাদের ছোট্ট ওয়ার্কশপে এত দামি গাড়ির কাজ এই প্রথম। পরের দিন সকাল, সুমা তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। রাতের দুর্ঘটনার কথা ভেবে তার মেজাজ খারাপ। তার অহংকারী মন কিছুতেই মেনে নিতে পারছে না যে তার এত দামি গাড়ি একটা সাধারণ ওয়ার্কশপে পড়ে আছে। উফ,
এই যা তা অবস্থা, এই গিয়েও মেকানিকগুলো ঠিকঠাক কাজ করতে পারবে তো? সুমার মনে সন্দেহ আর বিরক্তি দুটোই কাজ করছে। তার বান্ধবী তানিশা ফোন করে। কি রে সোমা, তোর গাড়ি কি খবর? আর বলিস না, একটা 3rd ক্লাস ওয়ার্কশপে দিয়ে এসেছি, কালকের মধ্যে নাকি ডেলিভারি দিবে। তুই পাগল নাকি? এত দামি গাড়ি তুই যেখানে সেখানে দিস, ভালো কোনো সার্ভিসিং সেন্টারে দিলেই তো পারতি। আর বলিস না, বাবার এক চেনা লোক এই ওয়ার্কশপের ঠিকানা দিল, বলেছে নাকি মালিক খুব ভালো মেকানিক। তোর বাবাও না। যাই হোক, কালকে আমাকে ফোন দিস গাড়ি পেলে। আচ্ছা। ফোন রেখে সুমা অস্থির পায়চারি করতে থাকে। তার মনে একটাই চিন্তা, গাড়িটা যেন ঠিকঠাক হয়। এদিকে জয়ন্তের ওয়ার্কশপে জয়ন্ত আর তার সহকর্মীরা সারা রাত জেগে সুমার গাড়ির কাজ করেছে। সকালের মধ্যে তারা গাড়িটিকে প্রায় আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। জয়ন্ত নিজে প্রতিটি খুঁটিনাটি পরীক্ষা করেছে। আলিফ, এই জায়গাটা আরেকবার ভালো করে পলিশ করে তো। জি ভাইজান। জয়ন্ত চায় কোনো খুঁত না থাকুক, তার কাজের প্রতি একাগ্রতা আর নিষ্ঠা সবসময়ই এমন। কিছুক্ষণ পর সুমা ওয়ার্কশপে এসে হাজির হয়। তার চোখে মুখে তখনও বিরক্তি। আমার গাড়ি ঠিক হয়েছে? জয়ন্ত এগিয়ে এসে শান্তভাবে বলে, জি ম্যাডাম, প্রায় শেষ। আপনি একটু বসুন, আমরা ফাইনাল চেকিং করছি। সুমা বিরক্তি নিয়ে একটি চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে। তার চোখে মুখে অবিশ্বাস। কিছুক্ষণ পর জয়ন্ত সুমাকে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িটিকে দেখে সুমা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। যেখানে দুমড়ে মুচড়ে গিয়েছিল সেখানে কোনো দাগ পর্যন্ত নেই। রং আর পালিশ একেবারে নতুন গাড়ির মতন। এটা কি আমার গাড়ি? জি ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি চালিয়ে দেখতে পারেন। সুমা অবাক হয়ে গাড়ির চারপাশে ঘোরে। তার মুখের অহং কিছুটা হলেও কমেছে। সে গাড়িতে বসে স্টার্ট দেয় এবং কিছুক্ষণ চালায়। গাড়ি একদম ঠিক চলছে। আপনারা তো সত্যিই ভালো কাজ করেছেন। এই প্রথম সুমার মুখে প্রশংসা শুনতে পেল জয়ন্ত। ধন্যবাদ ম্যাডাম, আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করি। কত বিল হয়েছে? জয়ন্ত বিলের কাগজ এগিয়ে দেয়। বিলের অঙ্ক দেখে সুমা সামান্য অবাক হয়। এত ভালো কাজের জন্য দাম তুলনামূলকভাবে কম। বিল পরিশোধ করে সুমা যখন চলে যাচ্ছিল তখন একবার জয়ন্তর দিকে তাকায়। সেই দৃষ্টিতে বিস্ময় ছিল। রাতে জয়ন্ত আর রাইসা একসাথে খাচ্ছে। আজকের ঘটনা নিয়ে তারা আলোচনা করছে। আপা, আজ একটা অদ্ভুত কাস্টমার এসেছিল। কে রে? একদম ধনী করে মেয়ে, খুব অহংকারী। নিজের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এনেছিল আমার ওয়ার্কশপে। তুই ঠিক করেছিস তো? হ্যাঁ আপা, সারা রাত জেগে কাজ করেছি। মেয়েটা তো অবাক হয়ে গেছে কাজ দেখে। ভালো করেছিস ভাইয়া, নিজের কাজের মধ্যেই তো একদিন তুই বড় হবি। কিন্তু আপা, এই ধরনের অহংকারী মানুষগুলোকে আমার একদম ভালো লাগে না। ছেড়ে দে ওইসব কথা, তুই নিজের কাজ মন দিয়ে কর, দেখবি একদিন তোর কাছে কত বড় বড় মানুষ আসবে। রাইসা সবসময় জয়ন্তকে সাহস দেয়। তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা আর বোঝাপড়া। এদিকে সুমা ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আজ জয়ন্তের ওয়ার্কশপের ঘটনাটা তার মনে ঘুরপাক খাচ্ছে। সাধারণ দেখতে একটা ছেলে, কিন্তু তার কাজের দক্ষতা অসাধারণ। সুমার অহংকারী মন সহজে কারো প্রশংসা করতে চায় না, কিন্তু আজ সে বাধ্য হয়েছে। ছেলেটা কাজ সত্যি খুব ভালো করে। সুমা ভাবে, কেন তার মনে ছেলেটির জন্য সামান্য হলেও অন্যরকম অনুভূতি হচ্ছে। হয়তো এটা শুধু বিস্ময়, অথবা অন্য কিছুও হতে পারে। কয়েক সপ্তাহ কেটে গেছে। সুমা আর সেই ওয়ার্কশপে আসেনি। জয়ন্ত তার নিজের কাজে ব্যস্ত। একদিন তার মোবাইলে একটি অপ্রত্যাশিত ফোন আসে। হ্যালো জয়ন্ত। জি, কে বলছেন? আমি ইব্রাহিম সাহেব বলছি। আমার মেয়ে সুমার গাড়ির কাজটা তুমি করেছিলে। ও জি আঙ্কেল, কেমন আছেন? আমি ভালো আছি। আসলে তোমার কাজের খুব প্রশংসা শুনলাম। আমার নিজের একটা গাড়ির সমস্যা আছে, তুমি কি একটু দেখতে পারবে? জয়ন্ত কিছুটা অবাক হয়। সুমার বাবা নিজে তার কাছে গাড়ির কাজ নিয়ে আসছেন। অবশ্যই আঙ্কেল, কবে আপনার সুবিধা হবে? তুমি বরং কাল সকালে আমার অফিসে এসো, গাড়িটা ওখানেই আছে। ঠিক আছে আঙ্কেল, আমি কাল সকালে আসব। ফোন দেখে জয়ন্ত ভাবে তার কাজের স্বীকৃতি ধীরে ধীরে হলেও বাড়ছে। হয়তো এটাই তার সাফল্যের পথে প্রথম পদক্ষেপ। পরের দিন সকালে ইব্রাহিম সাহেবের বিলাসবহুল অফিস। জয়ন্ত ইব্রাহিম সাহেবের অফিসে যায়। বিশাল অফিস আর সাজসজ্জা দেখে সে কিছুটা হকচকিতও হয়ে যায়। ইব্রাহিম সাহেব আন্তরিকভাবে জয়ন্তকে অভ্যর্থনা জানান। এসো বাবা জয়ন্ত, তোমার কথাই শুনছিলাম। আমার মেয়ে তো খুব প্রশংসা করছিল তোমার কাজের। ধন্যবাদ আঙ্কেল। ইব্রাহিম সাহেব জয়ন্তকে তার গাড়ির কাছে নিয়ে যান। জয়ন্ত মনোযোগ দিয়ে গাড়িটি দেখে এবং সমস্যা চিহ্নিত করে।
ইব্রাহিম সাহেব তার দক্ষতা দেখে মুগ্ধ হন। তুমি তো দেখছি সত্যি খুব ভালো কাজ জানো। আমার একটা প্রস্তাব আছে তোমার জন্য। জি আঙ্কেল বলুন। আমার একটা নতুন অটোমোবাইল সার্ভিসিং সেন্টার খোলার পরিকল্পনা আছে। তুমি কি সেটা ম্যানেজ করতে পারবে? জয়ন্তনীর চোখে বিস্ময় ভরে ওঠে। এটা তার কল্পনারও বাইরে ছিল। আপনি কি বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, আমি চাই তুমি আমার এই নতুন ব্যবসার দায়িত্ব নাও। তোমার সততার কাজের প্রতি আমার নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে একদিকে ওই যেমন উত্তেজনা, তেমনই অজানা ভবিষ্যতের চিন্তা। আঙ্কেল, আপনি আমার উপর এত ভরসা করছেন? আমি মানুষের চোখ দেখেই বুঝতে পারি তুমি পারবে, আর আমি তোমাকে সব রকম সাহায্য করব। জয়ন্তের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। যে গায়ের রঙের জন্য সে এতদিন অবহেলিত হয়েছে, আজ সেই পরিচয়ে একজন প্রভাবশালী ব্যক্তি তার উপর ভরসা করছেন। এদিকে সুমার অ্যাপার্টমেন্টে সুমা তার বাবার কাছে জয়ন্তের কথা জানতে পারে। প্রথমে সে বিশ্বাস করতে চায় না যে তার বাবাই সেই সাধারণ মেকানিকের সাথে ব্যবসা করার কথা ভাবছেন। বাবা, তুমি কি পাগল হয়েছো? এই সামান্য মেকানিকের সাথে তুমি পার্টনারশিপ করবে? কি হয়েছে তোমার? ছেলেটা তো ভালো কাজ করে, আর আমার মনে হয় ও খুব সৎ আর পরিশ্রমী। কিন্তু বাবা, ওর ব্যাকগ্রাউন্ড কি? আমাদের সোসাইটিতে ওকে মানাবে? দেখো সুমা, মানুষের আসল পরিচয় তার কাজের, আর জয়ন্তের কাছে আমি কোনো খুঁত দেখিনি। সুমা বাবার কথায় অসন্তুষ্ট হয়। তার অহংকারী মন কিছুতেই মানতে পারে না যে তার বাবার ব্যবসায় একজন সাধারণ ছেলে অংশীদার হবে। ওদিকে জয়ন্ত রাইসাকে সব কথা খুলে বলে। রাইসা শুনে খুব খুশি হয়। দেখলি তো ভাইয়া, আমি না বলিনি তোর সততা আর পরিশ্রম একদিন তোকে কোথায় পৌঁছে দিবে? কিন্তু আপা, এত বড় দায়িত্ব আমি সামলাতে পারবো তো? তুই সব পারবি জয়ন্ত, আল্লাহ তোর সাথেই আছেন। রাইসার বিশ্বাস জয়ন্তকে সাহস যোগায়। সে বুঝতে পারে এই সুযোগ তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কয়েক মাস পর ইব্রাহিম সাহেবের নতুন সার্ভিসিং সেন্টারটি চালু হয়। জয়ন্ত সেই সেন্টারের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেয়। তার দক্ষ পরিচালনায় খুব অল্প সময়ে সেন্টারটি সুনাম অর্জন করে। ইব্রাহিম সাহেব জয়ন্তের কাজে খুব খুশি। তুমি সত্যি অসাধারণ জয়ন্ত, আমার বিশ্বাস ছিল তুমি পারবে। আপনার ভরসার মর্যাদা রাখার চেষ্টা করবো আঙ্কেল। এই সাফল্যের পথে জয়ন্তকে অনেক বাধা অতিক্রম করতে হয়। পুরনো দিনের অবহেলা আর সমাজের কটু কথা তাকে মাঝে মাঝে দুর্বল করে দেয়, কিন্তু রাইসার সাহস আর নিজের জেদ তাকে এগিয়ে যেতে সাহায্য করে। একদিন একটি পার্টিতে, যেখানে শহরের গণমান্য ব্যক্তিরা উপস্থিত, ইব্রাহিম সাহেব জয়ন্তকে সেই পার্টিতে নিয়ে যান। সেখানে শহরের অনেক প্রভাবশালী মানুষের সাথে তার পরিচয়ও হয়, কিন্তু সেই ভিড়ে সুমাও উপস্থিত ছিল। জয়ন্তকে সেখানে দেখে সে অবাক হয়। বাবা, এটা কে? ও হলো জয়ন্ত, আমার নতুন ব্যবসার পার্টনার এবং ম্যানেজার। সুমা বিশ্বাস করতে পারে না সেই সাধারণ মেকানিক আজ তার বাবার সাথে একই মঞ্চে দাঁড়িয়ে। তার অহংকারী মন যেন এক ধাক্কা খায়। জয়ন্তর দিকে এসে বিস্ময় আর কিছুটা অন্যরকম দৃষ্টিতে তাকায়। জয়ন্ত সুমার দিকে তাকায়। তার চোখে কোনো বিদ্বেষ নেই, শুধু এক নীরব ঔদ্ধত্য। সময়ে চাকা ঘুরতে শুরু করেছে। ইব্রাহিম সাহেবের নতুন সার্ভিসিং সেন্টার। জয়ন্ত সেই আধুনিক সার্ভিসিং সেন্টারের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছে। ঝাঁ চকচকে পরিবেশ, অত্যাধুনিক যন্ত্রপাতি, এক নতুন জগৎ তার সামনে উন্মোচিত হয়েছে। তার সততা, কর্মনিষ্ঠা আর তীক্ষ্ণ বুদ্ধি খুব অল্প সময়েই সেন্টারটিকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। ইব্রাহিম সাহেব আর এই তরুণ ম্যানেজারের ওপর অগাধ আস্থা রেখেছেন। ইব্রাহিম সাহেব একদিন হাসি মুখে বলেন, তুমি সত্যি আমার ব্যবসার ভাগ্য বদলে দিয়েছো জয়ন্ত। জয়ন্ত বিনীতভাবে উত্তর দেয়, এটা আপনার বিশ্বাস আর সুযোগ দেওয়ার ফল আঙ্কেল। সাফল্যের এই পথে জয়ন্ত একা নয়, তার পাশে সবসময় রয়েছে তার বোন রাইসা। রাইসা এখন সেন্টারের হিসাবপত্রের দিকটা সামলায়। ভাইয়ের সাফল্যে তার চোখে মুখে গর্বে ঝিলিক মারে। তাদের কষ্টের দিনগুলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। সুমা মাঝে মাঝেই তার বাবার নতুন সার্ভিসিং সেন্টারের কথা শোনে। লোকমুখে জয়ন্তের দক্ষতার প্রশংসা ভেসে আসে। এই সাধারণ চেহারার মেকানিক এত অল্প সময়ে এত সাফল্য অর্জন করেছে, এটা যেন তার অহংকারী মনে এক মৃদু ধাক্কা দেয়। একদিন তার বান্ধবী তানিশা সার্ভিসিং সেন্টারে গিয়েছিল তার গাড়ি ঠিক করাতে। ফিরে এসে সুমাকে সে জয়ন্তের কথা জানায়। জানিস তো সুমি, তোর বাবার নতুন সেন্টারের ম্যানেজার ছেলেটা নাকি দারুণ কাজ করে। তাই নাকি? সুমা আগ্রহ না দেখিয়ে বলে, হ্যাঁ রে, আমার গাড়ির একটা জটিল সমস্যা ছিল,
ও এক মুহূর্তে ধরে ফেললো, আর ব্যবহারও খুব ভালো। তানিশার মুখে জয়ন্তের প্রশংসা শুনে সুমা ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে। সেই ওয়ার্কশপে সাধারণ ছেলেটা আজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা যেন তার অহংকারে আঘাত করে। ইব্রাহিম সাহেবের অফিসে ইব্রাহিম সাহেব জয়ন্তের সাথে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। তাদের বোঝাপড়া খুব ভালো। জয়ন্ত শুধু একজন কর্মচারী নয়, বরং ইব্রাহিম সাহেব তাকে নিজের ছেলের মতোই দেখেন। আমার ইচ্ছা আছে এই ব্যবসাকে আরো বড় করার, জয়ন্ত। তুমি কি ভাবছো? আমার মনে হয় আমাদের আরও কয়েকটি শাখা খোলা উচিত। শহরের বিভিন্ন প্রান্তে ভালো সার্ভিসিং সেন্টারের চাহিদা আছে। তোমার আইডিয়া আমার খুব পছন্দ হয়েছে। তুমি বরং এই নতুন শাখাগুলোর দায়িত্ব নাও। জয়ন্তের ওপর ইব্রাহিম সাহেবের এই অগাধ বিশ্বাস তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। যে ছেলেটা একদিন সামান্য কাজের আশায় ঘুরেছিল, আজ সে একটি বড় ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করছে। ইব্রাহিম সাহেবের একটি নতুন সার্ভিসিং সেন্টারের উদ্বোধন হচ্ছে। শহরের গণ্যমান্য ব্যক্তিরা সেই অনুষ্ঠানে উপস্থিত। জয়ন্ত সেখানে ম্যানেজার হিসেবে সবার সাথে পরিচিত হচ্ছে। তার মার্জিত ব্যবহার আর আত্মবিশ্বাস সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করছে। হঠাৎ সেই ভিড়ে সুমা এসে উপস্থিত হয়। বাবার অনুরোধ সে ফেলতে পারেনি। জয়ন্তকে এত আত্মবিশ্বাসের সাথে সকলের সাথে কথা বলতে দেখে সে অবাক হয়। সেই ওয়ার্কশপে সাধারণ ছেলেটার মধ্যে এত পরিবর্তন, তাদের চোখাচোখি হয়। জয়ন্ত বিনীতভাবে সুমাকে সালাম দেয়। সুমা সামান্য অপ্রস্তুত হয়ে উত্তর দেয়। সুমা বিস্ময় লুকাতে পারে না। তুমি এখানে? জি ম্যাডাম, আমি এখন এই সেন্টারের ম্যানেজার। জয়ন্ত শান্তভাবে উত্তর দেয়। সুমা হতবাক হয়ে যায়। তার মনে পুরনো দিনের সে অহংকার কিছুটা হলেও স্মিত ও হয়। এই ছেলেটা সত্যি অনেক দূর এগিয়ে গেছে। জয়ন্তের অফিসে সার্ভিসিং সেন্টারের ভেতরে উদ্বোধনী অনুষ্ঠানের পর ইব্রাহিম সাহেব জয়ন্তকে তার অফিসে ডাকেন। তুমি খুব ভালোভাবে সব সামলাচ্ছ জয়ন্ত, আমি খুব খুশি হয়েছি। আপনার আশীর্বাদ আঙ্কেল। শোনো, আবার মনে হয় এবার তোমার ব্যবসার কিছু অংশীদার হওয়া উচিত। জয়ন্ত আবারও অবাক হয়। ইব্রাহিম সাহেব তাকে ব্যবসার অংশীদার করার প্রস্তাব দিচ্ছেন। আঙ্কেল, আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, তোমার মেধার পরিশ্রম এই ব্যবসার মূল ভিত্তি। আমার ইচ্ছে তুমিও এর একজন অংশীদার হও। জয়ন্তের চোখে জল এসে যায়। সে মানুষগুলো একসময় তাকে তুচ্ছ জ্ঞান করত, আজ একজন প্রভাবশালী ব্যক্তি তার উপর এত ভরসা দেখাচ্ছেন। আমি কি বলবো? আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আঙ্কেল। আরে বোকা ছেলে, এটা তোমার প্রাপ্য। তুমি নিজের যোগ্যতা এটা অর্জন করেছো। সেদিন জয়ন্ত জীবনের মোড় পুরোপুরি ঘুরে যায়। একসময়ের অবহেলিত কালো চামড়ার ছেলেটা আজ একটি সফল ব্যবসায়ীর অংশীদার। তার কঠোর পরিশ্রম আর সততা অবশেষে তার স্বপ্ন পূরণ করতে শুরু করেছে। তবে এই সাফল্যের পথে সুমার উপস্থিতি কি কোনো নতুন সমীকরণ তৈরি করবে? ইব্রাহিম সাহেবের সার্ভিসিং সেন্টারের একটি মিটিং রুম। ব্যবসার একটি নতুন প্রচারণা পরিকল্পনা নিয়ে মিটিং চলছে। ইব্রাহিম সাহেব, জয়ন্ত এবং সুমা সকলেই উপস্থিত। সুমা প্রথমে কিছুটা উন্নাসিক ভাব দেখালেও জয়ন্ত যখন তার স্পষ্ট ধারণা এবং যুক্তিনিষ্ঠ প্রস্তাবনা দেয়, তখন সে মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হয়। আমার মনে হয় আমরা যদি সোশ্যাল মিডিয়াতে একটা বড়সড় প্রচার চালাই, তাহলে অনেক নতুন গ্রাহকের কাছে পৌঁছতে পারবো। জয়ন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, সোশ্যাল মিডিয়া ওসব তো সাধারণ মানুষের জন্য। আমাদের টার্গেট কাস্টমার আরও এক্সক্লুসিভ। আমার মনে হয় ম্যাডাম, এখন আর এক্সক্লুসিভ বলে কিছু নেই, সবাই ইন্টারনেটের সাথে যুক্ত। বরং আমরা যদি একটা স্মার্ট ডিজিটাল ক্যাম্পেইন করতে পারি, তাহলে আমাদের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়বে। সুমা প্রথমে জয়ন্তের যুক্তির বিরোধিতা করতে চেয়েছিল, কিন্তু তার আত্মবিশ্বাস এবং সুস্পষ্ট পরিকল্পনা দেখে সে চুপ করে যায়। ইব্রাহিম সাহেব হাসি মুখেই বলেন, আমার জয়ন্তর আইডিয়া ভালো লেগেছে। তুমি বরং এই প্রচারণার পুরো প্ল্যানটা তৈরি করো। অবশ্যই আঙ্কেল। মিটিং শেষে সুমা কিছুটা অন্যমনস্কভাবেই নিজের কেবিনে চলে যায়। জয়ন্তের বুদ্ধি এবং ব্যবসায়িক জ্ঞান তাকে প্রভাবিত করেছে। ইব্রাহিম সাহেব জয়ন্ত এবং সুমাকে তার অফিসে ডেকে একটি নতুন প্রজেক্টের দায়িত্ব দেন। একটি বড় অটোমোবাইল কোম্পানির সাথে তাদের সার্ভিসিং পার্টনারশিপের আলোচনা শুরু হতে চলেছে এবং ইব্রাহিম সাহেব চান জয়ন্ত এবং সুমা একসাথে এই কাজটি করুক। আমি চাই তোমরা দুজনে মিলে এই ডিলটা ফাইনাল করো। জয়ন্ত, তুমি টেকনিক্যাল দিকটা দেখবে, আর সুমা তুমি কমার্শিয়াল দিকটা সামলাবে। সুমা প্রথমে কিছুটা দ্বিধাবোধ করে, কিন্তু বাবার অনুরোধ ফেলতে পারে না। জয়ন্ত বিনীতভাবে রাজি হয়। আমরা দুজন মিলেই চেষ্টা করবো আঙ্কেল। এই নতুন প্রজেক্টে একসাথে কাজ করার সুযোগ জয়ন্ত এবং সুমাকে একে অপরের সাথে আরও বেশি সময় কাটানোর সুযোগ করে দেয়।
একটি কফি শপ, যেখানে জয়ন্ত এবং সুমা মিটিংয়ের জন্য বসেছে। প্রথম দিকে তাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও কাজের আলোচনা ধীরে ধীরে ব্যক্তিগত স্তরেও পৌঁছাতে শুরু করে। তোমার এই ব্যবসার প্রতি এত আগ্রহ কোথা থেকে এলো? আমার মনে হয় যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনি হারানোর ভয় পান না, তাই ঝুঁকি নিতে সাহস পান। জয়ন্তর এই সরল স্বীকারোক্তি সুমার মনে দাগ কাটে। সে বুঝতে পারে এই ছেলেটার জীবন তার থেকে অনেক আলাদা। তোমার কি আগে অন্য কোনো কাজের অভিজ্ঞতা ছিল? সুমা আগ্রহ নিয়ে জানতে চায়। হ্যাঁ, অনেক ছোটোখাটো কাজ করেছি, গ্যারেজ মেকানিকের কাজও করেছি একসময়। সুমা সামান্য অবাক হয়। একজন সফল ম্যানেজার হওয়ার আগে জয়ন্তর কঠিন পথ পেরিয়েছে। সার্ভিসিং সেন্টারের অফিসে রাতে একদিন অফিসের কাজ শেষ করার সময় সুমা জয়ন্তকে কিছুটা চিন্তিত দেখে। কি হয়েছে? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? জয়ন্ত কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে মাঝে মাঝে পুরোনো দিনের কথা মনে পড়েছে। অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। জয়ন্ত তার ছোটবেলার অবহেলা আর কষ্টের কিছু কথা সুমার সাথে শেয়ার করে। সুমা মনোযোগ দিয়ে শোনে। তার অহংকারী মুখোশের আড়ালে কোথাও যেন এক সহানুভূতিশীল মন জেগে ওঠে। তো তোমার সৎ মা আর সৎ ভাই কি খুব খারাপ ব্যবহার করতো? সুমার কণ্ঠে নরম সুর। জয়ন্ত হালকা হেসে বলে, তাদের কাছে তো আমি ছিলাম শুধু একটা বোঝা। সুমা জয়ন্তের কষ্টের ইতিহাস শুনে ভেতরে ভেতরে আলোড়িত হয়। যে ছেলেটা আজ এত সাফল্যের শিখরে পৌঁছেছে, তার অতীত এত কঠিন ছিল। সপ্তাহখানেক পর একটি অটোমোবাইল কোম্পানির অফিসে, যেখানে জয়ন্ত এবং সুমা মিটিং করছে, গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল করার জন্য তারা একসাথে সেই কোম্পানির অফিসে যায়। মিটিং চলাকালীন কিছুটা জটিলতা দেখা দেয় এবং সুমা কিছুটা নার্ভাস হয়ে পড়ে। আমার মনে হয় আমরা এই শর্তে রাজি হতে পারবো না। আমার মনে হয় আমাদের আরও একটু দর কষাকষি করা উচিত। আমরা যদি এই সুবিধাগুলো যোগ করতে পারি তাহলে আমাদের জন্য লাভজনক হবে। জয়ন্ত তার দক্ষতা আর বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং শেষ পর্যন্ত তাদের কোম্পানির পক্ষেই ডিলটি ফাইনাল করে। সুমা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সুমা বিস্ময় প্রকাশ করে, তুমি এটা কিভাবে করলে? জয়ন্ত হালকা হেসে উত্তর দেয়, বিশ্বাস রাখুন নিজের উপর আর নিজের লক্ষ্যের উপর। সেই মুহূর্তে সুমার মনে জয়ন্তের প্রতি এক নতুন ধরনের শ্রদ্ধা জন্মায়। সার্ভিসিং সেন্টারের বাইরে রাতে ডিল ফাইনাল করার পর জয়ন্ত এবং সুমা একসাথে অফিস থেকে বের হয়। সুমা কৃতজ্ঞতার সাথে বলে, আজকের মিটিংটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আমরা একটা টিম হিসেবে কাজ করেছি ম্যাডাম। জয়ন্ত বিনীতভাবে উত্তর দেয়। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি সুমার খুব কাছে দিয়ে চলে যায় এবং সে সামান্য ভারসাম্য হারিয়ে ফেলে। জয়ন্ত দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে ফেলে। আপনি ঠিক আছেন? জয়ন্তর কণ্ঠে উদ্বেগ। সুমা কিছুক্ষণের জন্য জয়ন্তের হাতের স্পর্শ অনুভব করে। তাদের চোখাচোখি হয়। সেই মুহূর্তে তাদের দুজনের মনেই এক অপ্রত্যাশিত অনুভূতি জাগে। সুমার মুখের অহং কোথায় যেন মিলিয়ে যায় আর জয়ন্তের চোখে এক গভীর দৃষ্টি ফুটে ওঠে। সার্ভিসিং সেন্টারের বাইরে রাতের নীরবতা। সেই অপ্রত্যাশিত স্পর্শের পর সুমা দ্রুত কয়েক পা পিছিয়ে যায়। তার মুখে আবেগে লালচে হয়ে উঠেছে। তার চোখে একসাথে বিস্ময় এবং এক অজানা আলো খেলা করছে। জয়ন্ত হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। সেই ক্ষণিকের স্পর্শ যেন তাদের দুজনের মাঝে এক অদৃশ্য তারের সংযোগ স্থাপন করেছে। মনে হয় আমার বাড়ি যাওয়া উচিত, সুমা অস্ফুট স্বরে বলে। তার কণ্ঠ সামান্য কাঁপা। জয়ন্ত মাথা নেড়ে সম্মতি জানায়। কোনো কথা খুঁজে পায় না। সেই মুহূর্তে অনুভূতি তার ভেতর এক অচেনা ঝড় তুলেছে। পরদিন সুমা তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিশাল জানালার সামনে দাঁড়িয়ে বাইরের শহরের আলোর ঝলকানি দেখছে। রাতের ঘটনা তার চিন্তা জগৎ তছনছ করে দিয়েছে। এটা কি হচ্ছে আমার সাথে? জয়ন্ত একজন সাধারণ মেকানিক না, এটা হতে পারে না। আমার সামাজিক অবস্থা, আমার পরিচিত জগৎ সবকিছু আলাদা। আমি সুমা রহমান আর ও। কিন্তু যুক্তির বেড়াজাল ভেদ করে তার মনের গভীরে এক অন্যরকম অনুভূতি মাথাচাড়া দিয়ে ওঠে। জয়ন্তর সে শান্ত অথচ দৃঢ় চাহনি, কাজের প্রতি তার ঐকান্তিকতা আর তার জীবনের কঠিন সংগ্রামের প্রতিচ্ছবি, সব কিছু মিলিয়ে সুমা যেন এক নতুন মানুষের সন্ধান পেয়েছে।
তার মনের এই টানাপোড়ান তাকে দিশেহারা করে তুলেছে। সার্ভিসিং সেন্টারের অফিসে কাজের ব্যস্ততা, জয়ন্ত ফাইলের পাতায় ডুবে থাকার চেষ্টা করছে, কিন্তু তার মনোযোগ বারবার সরে যাচ্ছে সেই রাতের দিকে। সুমার স্পর্শ, তার অস্থির চাহনি, সব কিছু তার মানসপটে ভেসে উঠছে। এটা ঠিক না জয়ন্ত, তুমি ভুল করছো। ও আর তুমি আকাশ পাতাল তফাৎ। নিজের সীমা চেনো। কিন্তু মনের গভীরে কোথাও এক অপ্রত্যাশিত আলোড়ন, যা তার শান্ত জীবনে এক নতুন ঝড় তুলেছে। তাকে বারবার সেই চিন্তায় ফিরিয়ে আনছে। ইব্রাহিম সাহেব একদিন জয়ন্তকে তার অফিসে ডেকে পাঠান। তার চোখে এক রহস্যময় হাসি। আমি দেখছি তোমরা দুজনে খুব ভালোভাবে কাজ করছো, আমার খুব ভালো লাগছে। এটা আপনার দোয়া ও আশীর্বাদ আঙ্কেল। ইব্রাহিম সাহেব চোখ টিপে হেসে বলে, শুধু কাজ নয়, অন্য কিছু কি হচ্ছে নাকি? জয়ন্তর মুখ লাল হয়ে ওঠে। সে আমতা করে উঠে উত্তর দেয়, আঙ্কেল আপনি কি বলছেন? আরে বাবা, আমি তো পুরো মানুষ, দুনিয়াটা কি আর বুঝি না নাকি? যদি কিছু হয়েও থাকে আমার কোনো আপত্তি নেই, সময় তো যেতি, কিন্তু ও আসলে সোনার মেয়ে, আর তুমিও তো কম না। জয়ন্ত চুপ করে থাকে। তার মনে একরাশ চিন্তা, তাদের সামাজিক ভেদাভেদ কি তাদের সম্পর্কের পথে দেওয়াল হয়ে দাঁড়াবে? অন্যদিকে নাদিরা বেগম আর ফারহান জয়ন্তের সাফল্যের খবরে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের মনে হিংসা আর বিদ্বেষ যেন দাবানলের মতন জ্বলতে থাকে। তারা শহরের বিভিন্ন মহলে জয়ন্তের নামে কুৎসা রটাতে শুরু করে। ওই কালো চামড়াটা এত বড় লোক হয়ে গেছে, আমি কিছুতেই এটা মেনে নিব না। নাদিরা বেগম রাগে ফুঁসতে থাকে। ফারহান বলে, আমরা কিছু করতে পারি মা, ওর নামে বদনাম ছড়াতে পারি, হয়তো ওর ব্যবসায় কিছু ক্ষতি হবে। তাদের দুজনে মিলে জয়ন্তের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র আঁটতে শুরু করে। তারা পুরনো দিনের মিথ্যে গল্প তৈরি করে জয়ন্তের সম্মান নষ্ট করার চেষ্টা করে। এক সন্ধ্যায় সুমা একা বসে পুরনো দিনের কিছু ছবি দেখছিল। তার মায়ের সাথে তার একটি ছবি দেখে তার চোখ ভিজে ওঠে। তার মা সবসময় তাকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছিলেন। মা, তুমি আজ কোথায়? তুমি থাকলে হয়তো আমাকে পথ দেখাতে পারতে। সেই মুহূর্তেই তার মনে হয় তার জীবনে যা কিছু ঘটেছে তার জন্য সে নিজেই দায়ী। তার অহংকার আর জেদ তাকে অনেক দূরে সরিয়ে রেখেছে। তার মনের এই দর্প যেন তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। জয়ন্তর প্রতি তার খারাপ ব্যবহার তাকে অনুতপ্ত করে তোলে। পরের দিন সুমা অফিসে এসে সরাসরি জয়ন্তকে ডাকে। তার চোখে এক দৃঢ় সংকল্প। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তারা দুজনে একটি নির্জন ঘরে যায়। সুমা অস্থিরভাবে পায়চারি করতে থাকে। দেখো, আমি জানি আমার ব্যবহার তোমার সাথে সব সময় ভালো ছিল না। আমি আসলে নিজের জগৎটা ছাড়া আর কিছুই দেখতে চাইনি। আমার মনে হয় আমি ভুল করেছি। সুমার কণ্ঠে অনুতাপ স্পষ্ট। জয়ন্ত শান্তভাবে তার দিকে তাকিয়ে থাকে। আমি জানি ম্যাডাম, কিন্তু অতীত তো আর বদলানো যাবে না। আমি বদলাতে চাই জয়ন্ত। আমি আমি তোমার বন্ধু হতে চাই। সুমার কণ্ঠ আবেগে ভিজে আসে। তাদের চোখাচোখি হয়। পুরনো দূরত্ব যেন ধীরে ধীরে ঘুচে যেতে থাকে। তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হয়। কিন্তু সেই মুহূর্তে তাদের অফিসে একটি অপ্রত্যাশিত ফোন আসে। ইব্রাহিম সাহেব ফোন ধরেন এবং তার মুখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। জয়ন্ত এর নামে কিছু কুৎসা রটানো হয়েছে এবং তাদের ব্যবসার সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ষড়যন্ত্র যেন তাদের সদ্য শুরু হওয়া সম্পর্কের পথে এক কঠিন বাধা হয়ে দাঁড়ায়। অফিসের কর্মীরা উত্তেজিত হয়ে কথা বলছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইব্রাহিম সাহেব রাগে লাল হয়ে গেছেন। এটা কি হচ্ছে? কারার ওঠাচ্ছে এসব? আমি শুনেছি কেউ নাকি বলছে জয়ন্ত নাকি আগে একটা ফ্রডের সাথে জড়িত ছিল। জয়ন্ত বিধ্বস্ত বোধ করে। তার অতীত যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। যে সম্মান সে এত কষ্ট করে অর্জন করেছে তা যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে বসেছে। সুমা এগিয়ে আসে, তার চোখে দৃঢ়তা। আমরাই শেষ দেখব। আমি জানি জয়ন্ত এমন কিছু করতে পারে না। তার কণ্ঠে জয়ন্তের প্রতি অগাধ বিশ্বাস ঝরে পড়ে। সুমা এবং জয়ন্ত একসাথে বসে চিন্তা করে কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায়। তাদের চারপাশের দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসছে। সুমা দৃঢ় স্বরে বলে, আমাদের প্রমাণ করতে হবে এই অভিযোগ মিথ্যা। কিন্তু কিভাবে? জয়ন্ত হতাশ হয়ে বলে। তার মনে পুরনো দিনের অসহায়তা ফিরে আসছে। আমরা সেই ফান্ডের ব্যাপারে আরও তথ্য জোগাড় করব। দেখব এর পেছনে আসলে কারা আছে। সুমা জানায়, তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে।
তাদের এই কঠিন পরিস্থিতিতে একে অপরের প্রতি বিশ্বাস যেন তাদের একমাত্র শক্তি। সুমা জয়ন্তের পাশে ছায়ের মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে নাদিরা বেগম আর ফারহান তাদের ষড়যন্ত্র সফল হতে দেখে খুশি হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে ডাবল মার্কা হাসি হাসে। নাদিরা বেগম বলে, দেখেছিস তো কেমন জব্দ করলাম কালোটাকে। কিন্তু এটা তো শুধু শুধু, আমি চাই ও একেবারে পথে বসে যাক। তাদের মনে হিংসা আর ঘৃণা যেন আরও বাড়তে থাকে। তারা আরও নতুন নতুন পরিকল্পনা করতে শুরু করে জয়ন্তের ক্ষতি করার জন্য। সোমা এবং জয়ন্ত তাদের বিশ্বস্ত কিছু কর্মীর সাহায্যে সেই কুৎসার উৎসের সন্ধান করতে শুরু করে। অবশেষে তারা জানতে পারে তাদের অফিসেরই পুরনো কিছু কর্মচারী এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা নাদিরা বেগম আর ফারহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এই কাজ করেছে। জয়ন্তের কণ্ঠে অবিশ্বাস, বলে, আমি বিশ্বাস করতে পারছি না আমাদের অফিসের লোকেরাই এমন কাজ করতে পারে। আমাদের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুমা জানায় তার চোখে ক্রোধ। তার প্রমাণ জোগাড় করে সে কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ইব্রাহিম সাহেব এই বিশ্বাসঘাতকতায় মর্মাহত হন এবং জয়ন্ত ও সুমাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন এবং সেই বিশ্বাসঘাতককে অফিস থেকে বের করে দেওয়া হলো। জয়ন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার ওপর থেকে এক বিশাল বোঝা নেমে যায়। সুমা হাসে। এটা শুধু তোমার সততার জায়গা জয়ন্ত। তার চোখে জয়ন্তের প্রতি অগাধ ভালোবাসা ঝরে পড়ে। জয়ন্ত এবং সুমার ওপর থেকে একটা বড় বোঝা নেমে যায়। দীর্ঘ ধকল কাটিয়ে তারা আবারও ব্যবসার দিকে পূর্ণ মনোযোগ দেয়। তাদের সততা এবং ন্যায় বিচারের জয় গ্রাহকদের মনে আরও গভীর বিশ্বাস স্থাপন করে। ইব্রাহিম সাহেব তাদের দুজনের ওপর আরও বেশি আস্থা স্থাপন করেন, যেন তারা তার দুই ডান হাত। ইব্রাহিম সাহেব গর্বের সাথে বলেন, তোমরা দেখিয়ে দিলে বাবা, সততার একতা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করা যায়। এটা আপনার দেখানো পথ আঙ্কেল। জয়ন্ত বিনীতভাবে উত্তর দেয়। কৃতজ্ঞতায় তার মাথা নত হয়ে আসে। আর আমাদের টিমের সকলের সম্মিলিত প্রচেষ্টা। সুমা যোগ করে, তার কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়ে। এরপর জয়ন্ত ব্যবসার প্রসারের দিকে আরও বেশি মনোযোগ দেয়। তার মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘুরপাক খায়। তার তীক্ষ্ণ বুদ্ধি, অক্লান্ত পরিশ্রম এবং বাজারের চাহিদা ও মানুষের প্রয়োজন বোঝার অসাধারণ ক্ষমতা তাকে একের পর এক নতুন ব্যবসায়িক সুযোগ এনে দেয়। সে ধীরে ধীরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং অভিজাত এলাকায় তাদের আধুনিক সার্ভিসিং সেন্টারের শাখা বিস্তার করতে শুরু করে। প্রতিটি নতুন সেন্টারই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত কর্মী দিয়ে সজ্জিত থাকে, যা গ্রাহকদের মধ্যে তাদের পরিষেবার মান সম্পর্কে এক ইতিবাচক ধারণা তৈরি করে। জয়ন্ত শুধু গতানুগতিক গাড়ি সার্ভিসিংয়ের মধ্যেই থেমে থাকে না, সে সময়ের গতি বোঝে। তার দূরদৃষ্টি তাকে জানায় খুব শীঘ্রই ইলেকট্রনিক গাড়ির চাহিদা আকাশ ছুঁতে চলেছে। তাই সে দ্রুত তার ব্যবসায় ইলেকট্রনিক ভেহিকেল সার্ভিসিংয়ের অত্যাধুনিক চার্জিং স্টেশন যুক্ত করার সাহসী পরিকল্পনা নেয়। এই সময়োপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ তাকে প্রতিযোগীদের থেকে বহু যোজন এগিয়ে রাখে। তাদের সার্ভিসিং সেন্টারগুলো খুব অল্প সময়ে ইলেকট্রনিক গাড়ি ব্যবহারকারীদের জন্য প্রথম পছন্দে পরিণত হয়। সুমাও এখন ব্যবসার গুরুত্বপূর্ণ একজন অংশীদার এবং স্তম্ভ। তার আধুনিক চিন্তাভাবনা, ব্যবসায়িক জ্ঞান এবং চমৎকার যোগাযোগ দক্ষতা ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সে মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের দিকে বিশেষ নজর দেয়। তার উদ্ভাবনী প্রচার কৌশল এবং আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ খুব অল্প সময় তাদের সার্ভিসিং সেন্টারকে একটি পরিচিত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিতি এনে দেয়। তাদের লোগো এবং স্লোগান শহরের আনাচে কানাচে দেখা যায়, যা গ্রাহকদের মনে তাদের প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি করে। জয়ন্ত এবং সুমার মধ্যে বোঝাপড়া সময়ের সাথে সাথে আরও গভীর হয়। তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। জয়ন্ত যেখানে টেকনিক্যাল এবং অপারেশনাল দিক দক্ষতার সাথে সামলায়, সেখানে সুমা ফিনান্স এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের গুরু দায়িত্ব নেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা দ্রুত সাফল্যের শিখরে আরোহণ করে। তাদের ব্যবসার ঈর্ষণীয় সাফল্যের খবর খুব দ্রুত শহরের ব্যবসায়িক মহলে ছড়িয়ে পড়ে। বিভিন্ন বড় এবং স্বনামধন্য অটোমোবাইল কোম্পানি তাদের সাথে লাভজনক পার্টনারশিপের জন্য আগ্রহ দেখাতে শুরু করে। জয়ন্ত তার বিচক্ষণতা এবং ব্যবসায়িক জ্ঞান দিয়ে সেই প্রস্তাবগুলো খুব সতর্কতার সাথে বিবেচনা করে এবং শুধুমাত্র সেই চুক্তিগুলোতেই স্বাক্ষর করে যা তাদের ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে।
একসময় জয়ন্ত সামান্য একজন কর্মচারী হিসেবে ইব্রাহিম সাহেবের হাত ধরে এই ব্যবসায়িক জগতে প্রবেশ করেছিল, কিন্তু এখন সে নিজেই একটি বিশাল এবং কর্মবর্ধমান ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং চালিকা শক্তি হয়ে উঠেছে। তার নেতৃত্ব এবং ব্যবসায়িক কৌশল অনেক তরুণ উদ্যোক্তার জন্য অনুপ্রেরণামূলক। এদিকে নাদিরা বেগম এবং ফারহান জয়ন্তর এই অভাবনীয় এবং আকাশ ছোঁয়া উন্নতি দেখে আরও বেশি হতাশ এবং ঈর্ষান্বিত হয়। তাদের পুরনো বিদ্বেষ এবং ঘৃণা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে, যেন তারা ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছে। দেখো, ওই কালো ছেলেটা আজ কোথায় পৌঁছে গেছে, আর আমরা সেই তিমিরেই পড়ে আছি। নাদিরা বেগম ক্ষোভের সাথে বলে, তার চোখে হালকা আগুন। আমাদের কিছু করা উচিত মা, না হলে ও আমাদের একেবারে পায়ের তলায় পিষে দিবে। ফারহান তার মায়ের কথায় সায় দেয়। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। তারা আবারও জয়ন্তের ক্ষতি করার জন্য নতুন নতুন এবং আরও ভয়ঙ্কর ফন্দি আঁটতে শুরু করে। যদিও তাদের আগের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তাদের মাথায় নতুন করে বিদ্বেষের বীজ বপন হয়। জয়ন্ত এখন আর সে সাধারণ এবং নিরীহ যুবকটি নেই। তার পোশাকে, চাল চলনে এক দৃঢ় আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ দেখা যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্মেলনে সে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয় এবং নিজের জীবনের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প অন্যদের সাথে ভাগ করে নেয়। তার স্পষ্ট এবং আত্মবিশ্বাসী বক্তৃতা অনেক তরুণ এবং উদীয়মান উদ্যোক্তাদের নতুন করে স্বপ্ন দেখতে এবং সাহস সঞ্চয় করতে সাহায্য করে। একদিন একটি অত্যন্ত প্রভাবশালী বিজনেস ম্যাগাজিনে জয়ন্তের সাফল্যের কাহিনী বিস্তারিতভাবে ছাপা হয়, যেখানে তাকে অটোমোবাইল ইন্ডাস্ট্রির নতুন কিংবদন্তি এবং তরুণ প্রজন্মের আইকন হিসেবে উল্লেখ করা হয়। সেই ম্যাগাজিনের প্রচ্ছেদে তার আত্মবিশ্বাসী ছবি দেখে অনেকেই অনুপ্রাণিত হয়। সুমা ধীরে ধীরে জয়ন্তের প্রতি আরও বেশি গভীরভাবে আকৃষ্ট হতে থাকে। তার সরলতা, সততা, কঠোর পরিশ্রম এবং সমাজের সকল স্তরের মানুষের প্রতি তার গভীর সম্মান সুমার হৃদয়ে জয় করে নেয়। তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব এবং পারিপার্শ্বিক শ্রদ্ধার শক্তিশালী সম্পর্ক তৈরি হয়, যা সময়ের সাথে সাথে আরও গভীর এবং নিবিড় হতে শুরু করে। তাদের কাজের বাইরেও তারা একে অপরের সাথে সময় কাটায় এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। জয়ন্ত তার পুরনো দিনের কষ্টের কথা কখনোই ভোলেনি। সে সবসময় চেষ্টা করে সমাজের সেই সমস্ত অবহেলিত এবং পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে, যারা তার মতো গায়ের রঙের জন্য বা অন্য কোনো সামাজিক কারণে বৈষম্যের শিকার হয়। সে বিভিন্ন চ্যারিটেবল প্রতিষ্ঠানে উদার হস্তে অর্থদান করে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা নেয়। তার এই মানবিক দিকটি তাকে আরও বেশি সম্মানিত করে তোলে। একদিন ইব্রাহিম সাহেব জয়ন্তকে ডেকে তার হাত ধরে বলেন, তুমিও যা কিছু অর্জন করেছো বাবা, তা তোমার নিজের যোগ্যতায়, তোমার মেধা, পরিশ্রম আর সততায় তোমাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমি সবসময় তোমার পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। জয়ন্ত আবেগাপ্লুত হয়ে ইব্রাহিম সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করে। আপনার বিশ্বাস আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আঙ্কেল। আপনার দেখানো পথ না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু চিকচিক করে। ধীরে ধীরে জয়ন্ত শুধু একটি অত্যন্ত সফল এবং লাভজনক সার্ভিসিং সেন্টারের মালিক নয়, বরং একজন প্রভাবশালী এবং সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করে। তার সততা, অসাধারণ কর্মদক্ষতা এবং গভীর মানবিক গুণাবলী তাকে বিজনেস কিংয়ের আসনে বসাতে শুরু করে। শহরের অর্থনীতিতেও তার একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব তৈরি হয়। বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে তার মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। নাদিরা বেগম এবং ফারহান জয়ন্তর ক্রমবর্ধমান প্রতিপত্তি দেখে ভেতরে ভেতরে জ্বলছেন। তাদের সকল বিদ্বেষ এবং ঘৃণা একত্রিত হয়ে এক ভয়ঙ্কর রূপ নেয়। তারা এমন কিছু করার পরিকল্পনা করে যা শুধু জয়ন্তের সম্মান বা ব্যবসাকেই নয়, বরং তার ব্যক্তিগত জীবনকে তছনছ করে দেবে। তাদের মাথায় ঘুরতে থাকে এক জঘন্য ছক। আমরা এমন একটা চাল চালবো মা, যাতে ওই কালো ছেলেটা একেবারে ধরাশায়ী হয়ে যায়। ওর বাবার কাছে, সুমার কাছে, সবার কাছেও খারাপ হয়ে যাবে। ফারহান ঠান্ডা গলায় বলে, তার চোখে শয়তানি ঝিলিক। ঠিক বলেছিস, ওর এত সাহস বেড়ে গেছে যে আমাদের আর পাত্তাই দেয় না। এবার ওকে বুঝিয়ে দেব আমাদের সাথে শত্রুতা করার ফল কি হয়।
নাদিরা বেগম বিষাক্ত হাসি হাসেন। তারা দুজনে মিলে দীর্ঘক্ষণ ধরে ফোন দিয়ে আঁটে। তাদের পরিকল্পনা ক্রমশ ভয়ঙ্কর রূপ নেয়। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জয়ন্ত নির্দোষ হওয়া সত্ত্বেও সকলের চোখে অপরাধী সাব্যস্ত হবে। তাদের প্রথম পদক্ষেপ হিসেবে তারা জয়ন্তের সার্ভিসিং সেন্টারের কর্মচারীদের মধ্যে কিছু অসৎ লোককে মোটা অঙ্কের টাকার লোভ দেখায়। তাদের কাজ হয় ধীরে ধীরে সেন্টারের কিছু মূল্যবান যন্ত্রাংশ চুরি করা এবং সেই চুরির দায় জয়ন্তের ওপর চাপানো। তারা এমনভাবে কাজ করে যাতে মনে হয় জয়ন্ত নিজেই আর্থিক লাভের জন্য এই কাজ করেছে। কয়েক সপ্তাহ ধরে ছোটোখাটো চুরি ঘটতে থাকে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও যখন বড় বড় আকারের কিছু যন্ত্রাংশ খোয়া যায় তখন ইব্রাহিম সাহেব এবং জয়ন্ত দুজনেই চিন্তিত হয়ে পড়েন। ইব্রাহিম সাহেব উদ্বেগের সাথে জিজ্ঞাসা করেন, এটা কি হচ্ছে জয়ন্ত? আমাদের সেন্টারে চুরি হচ্ছে। আমি বুঝতে পারছি না আঙ্কেল, আমরা তো সব রকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। জয়ন্ত অসহায় বোধ করে। সুমাও এই ঘটনায় হতবাক হয়ে যায়। সে জয়ন্তের সততা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত, কিন্তু প্রমাণ ছাড়া কিছুই বলা কঠিন। এরপর নাদিরা বেগম এবং ফারহান তাদের দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর পরিকল্পনাটি কার্যকর করে। তারা শহরের কিছু নামকরা ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে এবং জয়ন্তের নামে মিথ্যা অপবাদ রটাতে শুরু করে। তারা দাবি করে জয়ন্ত নাকি তাদের সাথে প্রতারণা করেছে এবং তাদের ব্যবসায়িক ক্ষতি করেছে। তাদের মিথ্যা কথায় প্রভাবিত হয়ে কয়েকজন ব্যবসায়ী ইব্রাহিম সাহেবের কাছে জয়ন্তের বিরুদ্ধে অভিযোগ জানায়। ইব্রাহিম সাহেব এই অভিযোগগুলো শুনে প্রথমে বিশ্বাস করতে চাননি। তিনি জয়ন্তের ওপর অগাধ আস্থা রাখেন, কিন্তু যখন একের পর এক অভিযোগ আসতে থাকে তখন তিনিও কিছুটা সন্দিহান হয়ে পড়েন। ইব্রাহিম সাহেব ব্যথিত স্বরে জিজ্ঞাসা করেন, জয়ন্ত, তুমি কি সত্যি এই কাজগুলো করেছো? আমি শপথ করে বলছি আঙ্কেল, আমি এসবের কিছুই জানি না। কারা আমার নামে মিথ্যা কথা বলছে? জয়ন্ত কান্নায় ভেঙে পড়ে। সুমা দৃঢ়ভাবে ইব্রাহিম সাহেবের পাশে দাঁড়ায়। আমি জয়ন্তকে চিনি বাবা, ও এমন কাজ কখনই করতে পারে না। নিশ্চয়ই এর পিছনে অন্য কেউ আছে। কিন্তু পরিস্থিতি ক্রমশ জয়ন্তের প্রতিকূলে যেতে থাকে। একের পর এক মিথ্যা প্রমাণ তার বিরুদ্ধে জমা হতে থাকে, যা ইব্রাহিম সাহেবকেও বিভ্রান্ত করে তোলে। নাদিরা বেগম এবং ফারহান তাদের ষড়যন্ত্র আরও গভীরে নিয়ে যায়। তারা সুমার ব্যক্তিগত জীবন নিয়েও নোংরা কথা রটাতে শুরু করে। তারা এমন গুজব ছড়ায় যে সুমা এবং জয়ন্তের অবৈধ সম্পর্ক রয়েছে এবং তাদের ব্যবসার সাফল্যের পেছনে নাকি অন্য কোনো অসৎ উদ্দেশ্য কাজ করছে। এই ধরনের জঘন্য কথা খুব দ্রুত শহরে ছড়িয়ে পড়ে এবং সুমার সম্মানহানি ঘটে। সুমা এই ধরনের মিথ্যা অপবাদ শুনে মানসিকভাবে ভেঙে পড়ে। তার পরিচিত মহল এবং বন্ধুদের কাছ থেকেও সে খারাপ ব্যবহার পেতে শুরু করে। আমি ভাবতেও পারিনি মানুষ এত নিচে নামতে পারে। সুমা কান্নায় ভেজা কণ্ঠেই জয়ন্তকে বলে। জয়ন্ত সুমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজেও ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়ে। একের পর এক আঘাতে তারা দুজনেই দুর্বল হয়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন নাদিরা বেগম এবং ফারহান ইব্রাহিম সাহেবের কাছে গিয়ে জয়ন্তের বিরুদ্ধে আরও বিষোদ্গার করতে শুরু করে। তারা তাদের পুরনো সম্পর্ক এবং আমিনা বেগমের স্মৃতিকে ব্যবহার করে ইব্রাহিম সাহেবের মন বিষিয়ে তোলে। নাদিরা বেগম কান্নার অভিনয় করে বলে, আপনি কি সেই কালো ছেলেটাকে এত বিশ্বাস করেন? ও আপনার সব সম্পত্তি লুটে নেবে। আমেনা বেঁচে থাকলে কখনোই এটা হতে দিত না। তাদের মিথ্যা কথা এবং সমাজের চাপে ইব্রাহিম সাহেব ধীরে ধীরে জয়ন্তের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেন। তিনি এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বুঝতে পারেন না। এক কঠিন মুহূর্তে ইব্রাহিম সাহেব জয়ন্ত ও সুমাকে ডেকে বলেন, আমি আর পারছি না। সমাজের এত কথা, এত অভিযোগ। আমার মনে হয় তোমাদের কিছুদিন দূরে থাকা উচিত। পরিস্থিতি শান্ত হলে আমরা আবার সব ঠিক করব। জয়ন্ত এবং রাইসা বুঝতে পারে তাদের আর কিছুই করার নেই। ষড়যন্ত্রের জাল এতটাই শক্ত করে বোনা হয়েছে যে তারা যেন সম্পূর্ণরূপে বন্দী হয়ে পড়েছে। হতাশ এবং অপমানিত জয়ন্ত তার বোন রাইসাকে নিয়ে সেই শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মনে একটাই প্রশ্ন, কেন তাদের সাথে বারবার এমন অবিচার হয়? তাদের স্বপ্ন, তাদের সাধনা সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। আমরা কোথায় যাব ভাইয়া? শহর ছাড়ার পথে রাইসা অশ্রুসিক্ত চোখে জিজ্ঞাসা করে, আমি জানি না আপা, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। আমাদের নতুন করে শুরু করতে হবে। জয়ন্তর কণ্ঠে চাপা কষ্ট এবং এক নতুন সংকল্পের আভাস। তারা রাতের অন্ধকারে নীরবে শহর ছেড়ে চলে যায়। তাদের পিছুটান শুধু একরাশ তৃপ্ত স্মৃতি আর অপমান। কয়েকদিন পর জয়ন্ত এবং রাইসা সেই পুরনো ছোট্ট শহরে ফিরে আসে, যেখানে জয়ন্ত একসময় প্রথম ওয়ার্কশপে কাজ করত।
তাদের কাছে সামান্য কিছু অর্থ ছাড়া আর কিছুই নেই। তারা দুজনে মিলে সেই পুরনো গ্যারেজের মালিকের কাছে গিয়ে আবারও কাজের জন্য অনুরোধ করে। পুরনো দিনের কর্মঠ জয়ন্তকে দেখে গ্যারেজের মালিক তাদের ফিরিয়ে নিতে রাজি হন। জয়ন্ত আবারও মেকানিকের কাজ শুরু করে এবং রাইসা হিসাবপত্রের দিকটা দেখে। তাদের জীবন আবারও কঠিন সংগ্রামের পথে ফেরে। একদিন সেই পুরনো ওয়ার্কশপে একটি দামি বিদেশি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে সেই সুদর্শন এবং বয়স্ক বিদেশি ভদ্রলোক নামেন, যিনি এর আগেও একবার তার গাড়ি ঠিক করাতে এসেছিলেন। তার চোখে সেই আগের মতোই প্রজ্ঞা এবং আন্তরিকতা দেখা যায়। হ্যালো, আমার গাড়িতে কিছু সমস্যা হচ্ছে, তোমরা কি এটা ঠিক করতে পারবে? ভদ্রলোক ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞাসা করেন। জয়ন্ত এগিয়ে যায়, তাকে চিনতে পারে। অবশ্যই স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। রাইসা অবাক হয়ে সেই বিদেশিকে দেখে, তার মনে কৌতূহল জাগে। গাড়িটি পরীক্ষা করার জন্য জয়ন্ত বুঝতে পারে সমস্যাটি খুব জটিল নয়। সে অল্প সময়ের মধ্যেই সেটি ঠিক করে ফেলে। বিদেশি ভদ্রলোক জয়ন্তের কাজের দক্ষতা দেখে আবারও মুগ্ধ হন। তুমি তো খুব ভালো কাজ করো যুবক। আমি তো এর আগেও একবার তোমার এইখানে এসেছিলাম, মনে আছে? জি স্যার, আমার মনে আছে। জয়ন্ত বিনীতভাবেই উত্তর দেয়, আমার নাম ডেভিড, আমি এইখানে ব্যবসা কাজে এসেছি। মিস্টার ডেভিড জয়ন্তের সাথে কিছুক্ষণ কথা বলেন। তিনি জানতে পারেন জয়ন্ত এখন আর সেই বড় কোম্পানির ম্যানেজার নয়। জয়ন্ত তার জীবনের সাম্প্রতিক কষ্টের কথা সংক্ষেপে মিস্টার ডেভিডকে জানায়। মিস্টার ডেভিড মনোযোগ দিয়ে শোনেন এবং জয়ন্তের সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। জীবন সবসময় সোজা পথে চলে না জয়ন্ত, কিন্তু তোমার মতো পরিশ্রমী এবং সৎ ছেলে ঠিকই একদিন সফল হবে। পুরনো ওয়ার্কশপে কাজ করার দিনগুলোতে জয়ন্তর মনে এক মিশ্র অনুভূতি কাজ করত। একদিকে পুরনো কাজের পরিচিতি, অন্যদিকে সেই ফেলে আসা অপমান আর ষড়যন্ত্রের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খেত। রাইসাও ভাইয়ের পাশে নীরবে কাজ করে যেত, তার চোখে ভবিষ্যতের অনিশ্চয়তার ছায়া। মিস্টার ডেভিডের অপ্রত্যাশিত আগমন যেন তাদের জীবনে এক নতুন আশার ক্ষীণ রেখা টেনে আনে। কয়েক সপ্তাহ পর মিস্টার ডেভিড আবারও সেই ওয়ার্কশপে আসেন। এবার তার সাথে ছিলেন তার ব্যক্তিগত সহকারী এক ভদ্র মহিলা। তিনি জয়ন্ত এবং রাইসার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন, তাদের কষ্টের কাহিনী শোনেন এবং তাদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেন। মিস্টার ডেভিড আন্তরিক স্বরে বলেন, দেখো জয়ন্ত, আমার মনে হয় তোমাদের এখানে পড়ে থাকা উচিত না। তোমাদের মেধা আর পরিশ্রম অনেক বড় কিছুর জন্য তৈরি হয়েছে। জয়ন্ত হতাশার সুরে উত্তর দেয়, কিন্তু স্যার, আমরা আর কোথায় যাব? আমাদের তো আর তেমন কোনো পরিচিতও নেই। আমার একটা প্রস্তাব আছে, তোমরা যদি চাও আমি তোমাদের আমেরিকায় নিয়ে যেতে পারি। আমার সেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় কোম্পানি আছে। তোমাদের মতো দক্ষ আর পরিশ্রম ছেলে আমার খুবই দরকার। মিস্টার ডেভিডের কথা শুনে জয়ন্ত এবং রাইসা দুজনেই অবাক হয়ে যায়। তাদের চোখে অবিশ্বাস আর বিস্ময় খেলা করতে থাকে। এমন অপ্রত্যাশিত সুযোগ তাদের জীবনে আগে কখনো আসেনি। কিছুদিনের মধ্যেই মিস্টার ডেভিড তাদের আমেরিকা যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেন। নতুন পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হয়ে যায়। এক সকালে জয়ন্ত এবং রাইসা তাদের সামান্য জিনিসপত্র নিয়ে বিমানবন্দরের দিকে রওনা হয়। তাদের চোখে একদিকে যেমন ফেলে আসা জীবনের দুঃখ, তেমনি অন্যদিকে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। বিমানবন্দরে মিস্টার ডেভিড নিজে তাদের বিদায় জানান, তার চোখে স্নেহ এবং ভরসা। তোমরা আমার বিশ্বাস রেখো জয়ন্ত, রাইসা, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দীর্ঘ বিমানযাত্রার পর তারা আমেরিকার এক বিশাল শহরে এসে পৌঁছায়। আধুনিক স্থাপত্য, দ্রুতগতির জীবনযাত্রা সব কিছুই তাদের কাছে নতুন এবং বিস্ময়কর লাগে। মিস্টার ডেভিড তাদের থাকার জন্য একটি সুন্দর অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দেন এবং তার কোম্পানির অফিসে তাদের কাজের পরিচয় করিয়ে দেন। জয়ন্ত নতুন উদ্যমে কাজে লেগে পড়ে। মিস্টার ডেভিডের কোম্পানিটি অত্যাধুনিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির জন্য বিখ্যাত ছিল। জয়ন্ত সেখানে ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করে। প্রথম দিকে নতুন পরিবেশ এবং উন্নত প্রযুক্তির সাথে মানিয়ে নিতে তার কিছুটা অসুবিধা হলেও তার প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম সব কিছু জয় করে নেয়। সে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে। নতুন নতুন ডিজাইন, অত্যাধুনিক যন্ত্রাংশ এবং গাড়ির প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে। তার মেধা এবং কাজের প্রতি একাগ্রতা খুব দ্রুত সকলের দৃষ্টি আকর্ষণ করে। অফিসের সহকর্মীরা তার দ্রুত শেখার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা দেখে অবাক হয়ে যায়।
রাইসা প্রথমে অফিসের প্রশাসনিক বিভাগে কাজ শুরু করে। ধীরে ধীরে সে হিসাবপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ দক্ষতার সাথে সামলাতে শুরু করে। তার আন্তরিক ব্যবহার এবং কর্মনিষ্ঠা খুব অল্প সময়ে সকলের কাছে তাকে প্রিয় করে তোলে। জয়ন্তর কাজের একটি উল্লেখযোগ্য দিক ছিল তার উদ্ভাবনী চিন্তাভাবনা। সে সবসময় চেষ্টা করত কীভাবে গাড়ির ডিজাইন এবং কার্যকারিতা আরও উন্নত করা যায়। তার মাথায় একের পর এক নতুন আইডিয়া আসতো এবং সে ঘন্টার পর ঘন্টা সেই সব আইডিয়া নিয়ে কাজ করত। অনেক সময় সে অফিসে রাত জেগে থাকতো, নতুন নতুন প্রোটোটাইপ তৈরি করত এবং সেগুলো পরীক্ষা করত। একদিন সে এমন একটি নতুন ইঞ্জিন ডিজাইন করে যা ছিল প্রচলিত ইঞ্জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পরিবেশ বান্ধব। তার এই আবিষ্কার কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগে এক নতুন দিগন্ত উন্মোচন করে। মিস্টার ডেভিড জয়ন্তর এই অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ হন। মিস্টার ডেভিড তার পিঠ চাপড়ে বলেন, জয়ন্ত, তুমি সত্যি অসাধারণ। তোমার এই ডিজাইন আমাদের কোম্পানিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। জয়ন্তর পরিশ্রম শুধু নতুন ডিজাইন তৈরিতেই সীমাবদ্ধ ছিল না। সে কারখানার শ্রমিকদের সাথে সরাসরি কাজ করত, তাদের সমস্যাগুলো বুঝত এবং কিভাবে কাজের পরিবেশ আরও উন্নত করা যায় সেই বিষয়ে পরামর্শ দিত। তার আন্তরিক ব্যবহার এবং শ্রমিকদের প্রতি সহানুভূতি খুব দ্রুত তাদের মন জয় করে নেয়। কারখানার কর্মীরা তাকে তাদের নিজেদের লোক হিসেবে দেখত এবং তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করত। অনেক সময় দেখা যেত জয়ন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগের মিটিং শেষ করে সরাসরি কারখানায় চলে যেত এবং শ্রমিকদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করত। তার এই ধরনের কর্মসংস্কৃতি অফিসের অন্য কর্মীদের অনুপ্রাণিত করত। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমে জয়ন্ত কোম্পানির একজন অপরিহার্য ব্যক্তিত্বে পরিণত হয়। তার ডিজাইন করা ইঞ্জিন এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানির বিক্রি অনেক বাড়িয়ে দেয়। মিস্টার ডেভিড তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে উন্নীত করেন এবং ব্যবসার একটি অংশীদারও করে দেন। এখন জয়ন্ত আর সেই অসহায় যুবকটি নেই। তার পোশাকে, চালচলনে এক দৃঢ় আত্মবিশ্বাস এবং সাফল্যের দ্যুতি ঝলমল করে। বিভিন্ন আন্তর্জাতিক অটোমোবাইল সম্মেলনে সে আমন্ত্রিত হয় এবং তার উদ্ভাবনী ধারণা ও সাফল্যের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরে। তার বক্তৃতা শুনে বহু তরুণ ইঞ্জিনিয়ার নতুন করে স্বপ্ন দেখে। রাইসাও এখন কোম্পানির ফিনান্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। তার দক্ষ হাতে কোম্পানির আর্থিক দিকটি খুব ভালোভাবে সামলানো হয়। তার ভাইয়ের সাফল্যে সে গর্বিত এবং সব সময় তার পাশে থেকে সমর্থন জুগিয়ে যায়। আমেরিকার মাটিতে জয়ন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ীর ইঞ্জিনিয়ার হিসেবে নিজের স্থান পাকা করে নেয়। তার তৈরি করা নতুন প্রযুক্তি এবং ডিজাইন বিশ্বব্যাপী গাড়ির শিল্পে এক নতুন বিপ্লব নিয়ে আসে। তার কোম্পানি খুব অল্প সময়ে একটি বিশাল এবং প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। জয়ন্ত এখন শুধু একজন কর্মচারী নয়, সে একজন বিজনেস কিংয়ের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। তার মেধা, পরিশ্রম এবং সততা তাকে সাফল্যের প্রতিটি ধাপে সাহায্য করেছে। আমেরিকার মাটিতে জয়ন্ত ছিল অভাবনীয়। তার উদ্ভাবনী প্রযুক্তি এবং ব্যবসায়িক দূরদর্শিতা খুব অল্প সময় তার কোম্পানিকে বিশ্বমঞ্চে এক বিশেষ স্থানে এনে দেয়। মিস্টার ডেভিডের মেন্টরশিপ এবং রাইসার দক্ষ ব্যবস্থাপনার সাথে জয়ন্তর অদম্য পরিশ্রম যোগ হয়ে এক অবিশ্বাস্য সাফল্যের কাহিনী রচনা করে। 3 বছর যেন চোখের পলকেই কেটে যায়। এই 3 বছরে জয়ন্ত শুধু তার কোম্পানিকে আমেরিকার অটোমোবাইল শিল্পের শীর্ষে নিয়ে যায়নি, বরং তার ব্যবসায়িক সাম্রাজ্য ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তার ইলেকট্রনিক ভেহিকেল প্রযুক্তি, পরিবেশ বান্ধব ইঞ্জিন এবং অত্যাধুনিক ড্রাইভিং সিস্টেম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন দেশের সরকার এবং বড় বড় অটোমোবাইল কর্পোরেশন তার সাথে যৌথ উদ্যোগে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। একদিন রাতে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলোর ঝলকানি দেখছিল জয়ন্ত। তার হাতে ধরা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটি পরিচিত নাম, সুমা। 3 বছরে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। নিয়মিত ফোন এবং ভিডিও কলে তারা একে অপরের সাথে যুক্ত থেকেছে। পুরনো দিনের তিক্ততা ভুলে তাদের মধ্যে সে আগের মতোই গভীর বন্ধুত্ব এবং সম্মান অটুট রয়েছে। কল রিসিভ করতেই সুমার মিষ্টি কণ্ঠ ভেসে আসে। হ্যালো জয়ন্ত, কেমন আছো? ভালো আছি সুমা, তুমি কেমন আছো? আমিও ভালো। আজ তোমার একটা নিউজ দেখলাম, তোমার কোম্পানি নাকি বিশ্বের সেরা 10টা অটোমোবাইল কোম্পানির মধ্যে ঢুকে গেছে। সুমার কণ্ঠে বিস্ময় এবং আনন্দ। হ্যাঁ, এটা তোমার আর তোমার বাবার দোয়া আর আমার টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। তুমি সত্যি অবিশ্বাস্য জয়ন্ত।
ভাবতেও পারিনি তুমি এত তাড়াতাড়ি এত বড় হবে। সবাই পারে সোমা, যদি চেষ্টা করে। আর আমার পাশে তো তুমি আর তোমার বাবা সব সময় ছিলে। তাদের আরও কিছুক্ষণ কথা হয়। পুরনো দিনের স্মৃতি, নতুন কাজের আপডেট, সব কিছু তারা একে অপরের সাথে ভাগ করে নেয়। তাদের সম্পর্কের গভীরতা সময়ের সাথে সাথে আরও বেড়েছে। যদিও ভৌগোলিক দূরত্ব তাদের মধ্যে বিদ্যমান, এই 3 বছরে জয়ন্ত নীরবে তার শিকড়ের দিকেও নজর রেখেছিল। তার মনে সবসময় বাংলাদেশের সেই অবহেলিত দিনগুলোর স্মৃতি অমলিন ছিল। সে স্বপ্ন দেখত একদিন তার সাফল্যের আলো তার জন্মভূমিতেও পৌঁছাবে। সে ভাবনা থেকে সে বাংলাদেশে বড় আকারে ব্যবসায়িক ভেঞ্চার্স শুরু করার পরিকল্পনা করে। প্রথম ধাপে সে বাংলাদেশে অত্যাধুনিক ইলেকট্রনিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়। তার উদ্দেশ্য ছিল সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব গাড়ি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং একই সাথে কর্মসংস্থান সৃষ্টি করা। এরপর সে ধীরে ধীরে চার্জিং স্টেশন এবং সার্ভিসিং সেন্টারের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করে। জয়ন্ত খুব গোপনে এই কাজগুলো শুরু করে। সে এমন কিছু বিশ্বস্ত এবং দক্ষ টিম মেম্বারের নিয়োগ করে, যারা নীরবে এবং দক্ষতার সাথে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারে। তার নির্দেশ ছিল এই বিষয়ে যেন তার আমেরিকা বা বাংলাদেশের পরিচিত কেউ কিছু জানতে না পারে, বিশেষ করে সুমা এবং তার বাবা। সে চেয়েছিল তার এই উদ্যোগ একটি অপ্রত্যাশিত এবং আনন্দদায়ক চমক হোক তাদের জন্য। বাংলাদেশে তার কোম্পানিগুলো ধীরে ধীরে নিজেদের কার্যক্রম শুরু করে। অত্যাধুনিক কারখানা স্থাপিত হয়, যেখানে স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলা হয়। জয়ন্ত চায় তার এই উদ্যোগ যেন শুধু ব্যবসায়িক লাভের উদ্দেশ্যও না হয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার তৈরি করা ইলেকট্রনিক গাড়িগুলো খুব অল্প সময়ে বাজারে জনপ্রিয়তা লাভ করে। সাশ্রয়ী মূল্য এবং উন্নত প্রযুক্তি হওয়ার কারণে সাধারণ মানুষ সহজেই সেই গাড়ি কিনতে আগ্রহী হয়। ধীরে ধীরে বাংলাদেশের রাস্তায় জয়ন্তের কোম্পানি গাড়ি দেখা যেতে শুরু করে। একই সাথে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুতগতিতে চার্জিং স্টেশন এবং সার্ভিসিং সেন্টার গড়ে উঠতে থাকে। এর ফলে ইলেকট্রনিক গাড়ি ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং সুবিধাজনক ইকোসিস্টেম তৈরি হয়। জয়ন্ত এর আগে এই উদ্যোগ দেশের অটোমোবাইল শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সুমা এবং ইব্রাহিম সাহেব তাদের শহরে এবং আশেপাশে ইলেকট্রনিক গাড়ির ব্যবহার ক্রমশ বাড়তে দেখেন। তারা এটা লক্ষ্য করেন একটি নতুন কোম্পানি খুব অল্প সময়ে বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। গাড়িগুলো ডিজাইন আধুনিক এবং দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। একদিন ইব্রাহিম সাহেব একটি নতুন ইলেকট্রনিক গাড়ি দেখেন এবং গাড়িটির ডিজাইন তার খুব পছন্দ হয়। তিনি গাড়িটি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য স্থানীয় শোরুমে যান। শোরুমের কর্মীরা তাকে গাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য এবং কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানায়, কিন্তু কোথাও সেই কোম্পানির মালিক বা প্রধান কর্মকর্তার নাম উল্লেখ করা ছিল না। ইব্রাহিম সাহেব কৌতূহল নিয়ে শোরুমের এক কর্মীকে জিজ্ঞাসা করেন, এই কোম্পানির মালিক কে বলতে পারে? স্যার, আমরা জানি না। শুনেছি এর পিছনে কোনো বিদেশি ইনভেস্টর আছেন। সুমাও তার বন্ধুদের এবং সহকর্মীদের মুখে এই নতুন ইলেকট্রনিক গাড়ি কোম্পানির প্রশংসা শুনেছে। গাড়িগুলোর উন্নত প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্য তাকেও আকৃষ্ট করে, কিন্তু সেও কোম্পানির মালিক সম্পর্কে কিছুই জানতে পারেনি। একদিন রাতে জয়ন্ত যখন সুমার সাথে ফোনে কথা বলছিল, তখন প্রসঙ্গক্রমে বাংলাদেশে ইলেকট্রনিক গাড়ি বাজারে কথা ওঠে। জানো তো জয়ন্ত, আমাদের এখানে এখন প্রচুর ইলেকট্রিক গাড়ি দেখা যাচ্ছে। জয়ন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করে, ও সত্যি? কোন কোম্পানির গাড়ি বেশি? একটা নতুন কোম্পানি খুব ভালো করেছে, গাড়িগুলোর ডিজাইনও বেশ আধুনিক। জয়ন্তর হৃদস্পন্দন সামান্য বাড়ে। তাই নাকি? নামটা কি? নামটা ঠিক মনে পড়ছে না, তবে লোগোটা দেখতে বেশ ইন্টারেস্টিং। সুমা কিছুটা আনমনে বলে। জয়ন্ত বুঝতে পারে তার পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু সুমা এবং তার বাবা এখনও কিছুই জানে না। 3 বছর পর জয়ন্ত বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। তার কোম্পানির শেয়ার আকাশ ছুঁয়েছে এবং বিশ্বজুড়ে তার নাম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিজনেস ম্যাগাজিন এবং নিউজ চ্যানেলে তার সাফল্যের কাহিনী নিয়মিতভাবে প্রচারিত হয়। একদিন সুমা একটি আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিনে জয়ন্তের একটি বিস্তারিত সাক্ষাৎকার পড়ে। সেখানে তার সাফল্যের জার্নি, তার উদ্ভাবনী প্রযুক্তি এবং তার মানবিক মূল্যবোধের কথা উল্লেখ করা হয়। সুমা ছবিটি দেখে চমকে ওঠে। এ তো সেই জয়ন্ত
তার মনে পুরনো দিনের সব স্মৃতি ভিড় করে আসে। সেই ওয়ার্কশপের সাধারণ ছেলেটা, তার কঠোর পরিশ্রম, তার স্বপ্ন, সব কিছু তার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। তার বুক গর্বে ভরে ওঠে এবং একই সাথে এক ধরনের অনুশোচনাও হয়। কেন তারা আগে জয়ন্তের প্রতি এতটা অবিচার করেছিল? সে দ্রুত তার বাবাকে ফোন করে ম্যাগাজিনের সেই প্রতিবেদনের কথা জানায়। ইব্রাহিম সাহেব প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন তিনি নিজের চোখে সেই ম্যাগাজিনের পাতা উল্টান এবং জয়ন্তের ছবি দেখেন, তখন তিনিও হতবাক হয়ে যান। এ তো জয়ন্ত। তার মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। তাদের মনে তখন একটাই প্রশ্ন, জয়ন্ত কি তাদের ক্ষমা করবে? এবং তার এই সাফল্যের পেছনে কি তাদের কোনো ভূমিকা ছিল? তাদের সম্পর্কের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেবে? 1 মাস পর জয়ন্ত নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে নিউ ইয়র্কের রাতের আকাশ দেখছিল। কোটি কোটি আলো ঝলমল করছে নিচে, যেন তার পায়ের কাছে এক স্বপ্নীল জগৎ। অথচ তার মন পড়ে আছে বহু দূরে, সেই ছোট্ট শহরে যেখানে তার শিকড় প্রথিত। 3 বছরে অনেক কিছুই বদলেছে। সেই ওয়ার্কশপের সাধারণ ছেলেটি আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু ফেলে আসা দিনের উষ্ণ বন্ধুত্ব, তার প্রিয়জনের অসুস্থতার খবর তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার হাতে ধরা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটি পরিচিত নাম, সুমা। প্রতি সপ্তাহেই তাদের কথা হয়। দূরত্বের বাধা তাদের বন্ধুত্বের গভীরতাকে এতটুকু কমাতে পারেনি, বরং সময়ের সাথে সাথে তাদের বোঝাপড়া আরও বেড়েছে। হ্যালো জয়ন্ত। সুমার মিষ্টি কণ্ঠ ভেসে আসে, বরাবরের মতোই আন্তরিক, তবে তাতে একটা চাপা উদ্বেগ অনুভব করা যায়। হ্যাঁ সুমা, কেমন আছো? জয়ন্তর কণ্ঠে মেশানো চিন্তা আর ভালোবাসার সুর। সে জানে সুমা ফোন করেছে তার বাবার শারীরিক অবস্থার খবর জানানোর জন্য। আমি ভালোই আছি। সুমা জানায়, ঘটনার কিছুদিন পর ইব্রাহিম সাহেব ধীরে ধীরে সব জানতে পারেন। অফিসের পুরনো কিছু কর্মচারী যারা নাদিরা বেগমের কাছ থেকে টাকা নিয়েছিল, তারা সত্য স্বীকার করে। ইব্রাহিম সাহেব জানতে পারেন জয়ন্ত সম্পূর্ণ নির্দোষ ছিল এবং তার ওপর যে অভিযোগ আনা হয়েছিল তা ছিল সম্পূর্ণ মিথ্যা। বিশ্বাস করো জয়ন্ত, বাবা যখন সব জানতে পারলেন তখন তিনি ভেঙে পড়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কতটা ভুল তিনি করেছিলেন তোমাকে অবিশ্বাস করে। উনি তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছেন অনেকবার, তবে এখন বাবার শরীরটা আগের চেয়ে একটু দুর্বল লাগছে। উনি তোমাকে দেখতে চাইছেন জয়ন্ত, বারবার তোমার কথা জিজ্ঞাসা করছেন। জয়ন্তর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ইব্রাহিম সাহেব শুধু আশ্রয়দাতা ছিলেন না, ছিলেন পিতার মতো। আর সুমা তার সবচেয়ে কাছের বন্ধু, সেই কঠিন সময় একমাত্র অবলম্বন। আমি আসবো সুমা, খুব তাড়াতাড়ি আসবো। আমি আর দেরি করতে চাই না। জয়ন্তর কণ্ঠ দৃঢ় শোনায়। তার মনস্থির হয়ে গেছে, এবার তাকে ফিরতেই হবে। পরের কয়েকটা দিন জয়ন্তর জন্য ছিল ব্যস্ততার ঘূর্ণি। একদিকে তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কার্যক্রম সামলানো, অন্যদিকে বাংলাদেশে ফেরার প্রস্তুতিই নেওয়া। রায়শা সবসময় তার পাশে ছিল। ভাইয়ের মনের অস্থিরতা সে অনুভব করতে পারছিল। রায়শা আন্তরিকভাবে বলে, ভাইয়া তুমি যা করছো সেটাই ঠিক। আঙ্কেল তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। জানি আপা, আর সুমাও আমার সবচেয়ে ভালো বন্ধু। জয়ন্ত মৃদু হাসে, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটে। জয়ন্ত এবং রায়শা বাংলাদেশে ফেরার জন্য রওনা হয়। তাদের সাথে রয়েছে তাদের ব্যক্তিগত নিরাপত্তা দলের একটি চৌকস ইউনিট। জয়ন্ত জানে তার প্রত্যাবর্তন সহজ হবে না। পুরনো শত্রু এখনও সক্রিয় থাকতে পারে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভিন্ন চিত্র দেখা যায়। একটি অত্যাধুনিক প্রাইভেট জেট অবতরণ করার কিছুক্ষণ আগে থেকেই বিমানবন্দরের একটি বিশেষ এলাকা কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। কালো স্যুট পরিহিত সশস্ত্র দেহরক্ষীরা সতর্ক দৃষ্টি রাখছে চারিদিকে। অবশেষে বিমানটি মাটি স্পর্শ করে এবং ধীরে ধীরে ট্যাক্সি করে নির্দিষ্ট স্থানে এসে থামে। বিমানের দরজা খোলে এবং প্রথমে বেরিয়ে আসেন জয়ন্ত, তার পাশে আত্মবিশ্বাসী ভঙ্গিতে রাইসা। তাদের পেছনে একে একে নেমে আসে নিরাপত্তা দলের সদস্যরা। জয়ন্তর চোখে এক দৃঢ় সংকল্প, যেন বহু ঝড়ঝাপটা পেরিয়ে নিজের ঘরে ফিরে এসেছে এক সিংহ। বিমানবন্দরের কর্মীরা এবং সাধারণ মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে এই ভিআইপি মুভমেন্টের দিকে। অনেকেই বুঝতে পারে কোনো বিশেষ ব্যক্তিত্ব এসেছেন, কিন্তু কে তিনি তা তাদের ধারণারও বাইরে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে কয়েকটি বিলাসবহুল কালো গাড়ি অপেক্ষা করছিল। জয়ন্ত এবং রাইসা একটি গাড়িতে ওঠে। তাদের চারপাশে দুর্ভেদ্য
ব্যূহ রচনা করে বাকি দেহরক্ষীরা অন্য গাড়িগুলোতে অবস্থান নেয়। গাড়ি বহর দ্রুত গতিতে বিমানবন্দরের এলাকা ছেড়ে শহরের দিকে ছুটে চলে। তাদের আগমন যেন এক নীরব বিপ্লবের পূর্বাভাস। গাড়ির বহর সরাসরি ইব্রাহিম সাহেবের বাড়ির দিকে যায়। বাড়ির সামনে গাড়ি থামার আগে সুমা ছুটে এসে দরজার কাছে দাঁড়ায়। তার চোখে জল, ঠোঁটে চাপা হাসি। 3 বছর পর আবারও জয়ন্তকে সামনাসামনি দেখতে পাওয়ার আবেগ তার সমস্ত অনুভূতিকে ছাপিয়ে যায়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সুমা ছুটে গিয়ে জয়ন্তকে জড়িয়ে ধরে। তাদের দীর্ঘক্ষণ কোনো কথা হয় না, শুধু গভীর আলিঙ্গন তাদের পুরনো বন্ধুত্বের উষ্ণতাকে আরও জোরালো করে তোলে। যেন সময় থেমে গেছে আর তারা ফিরে গেছে সেই পুরনো দিনে, যখন তাদের বন্ধুত্ব ছিল সব হারানোর একমাত্র ভরসা। তুমি এসেছো জয়ন্ত? সুমা অবশেষে আবেগ জড়িত কণ্ঠে বলে, তার গলা ধরে আসছে। হ্যাঁ সোমা, আমি এসেছি। জয়ন্তর কণ্ঠ ভিজে যায়। এই মুহূর্তে তার মনে সাফল্যের কোনো অহংকার নেই, শুধু প্রিয়জনের কাছে ফেরার শান্তি। তারা ভেতরে যায়। ইব্রাহিম সাহেব বিছানায় শুয়েছিলেন, দুর্বল এবং ক্লান্ত। জয়ন্তকে দরজার কাছে দেখেই তার নিষ্প্রাণ চোখ দুটো যেন এক নতুন আলো জ্বলে ওঠে। আঙ্কেল? জয়ন্ত এগিয়ে গিয়ে তার শীর্ণ হাত দুটো ধরে ইব্রাহিম সাহেব দুর্বল স্বরে বলেন, তার চোখে স্নেহের ঝিলিক। জয়ন্ত, তুমি এসেছো বাবা? তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল। আঙ্কেল, আমি এসেছি। এখন আপনি কেমন আছেন? জয়ন্তর কণ্ঠে সেই আগের শ্রদ্ধা এবং কনসার্ন ফিরে আসে। সে হাঁটু গেড়ে ইব্রাহিম সাহেবের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। ইব্রাহিম সাহেব তার শারীরিক কষ্টের কথা বলেন এবং জয়ন্ত তাকে সান্ত্বনা দেয়। পুরনো দিনের উষ্ণতা আবারও তাদের মধ্যে ফিরে আসে। সুমা তাদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকে, তার চোখে কৃতজ্ঞতার জল। এই মুহূর্তে যেন সব তিক্ততা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, শুধু ভালোবাসার বন্ধনটাই মুখ্য হয়ে ওঠে। কয়েকদিন পর জয়ন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়। একটি বিশাল সংবাদ সম্মেলনে সে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। তার পরিবেশ বান্ধব গাড়ি এবং অত্যাধুনিক প্রযুক্তির কথা শুনে দেশের মানুষ মুগ্ধ হয়। দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে, তা অনেকেই অনুভব করতে পারে। সংবাদ সম্মেলনে সুমা এবং ইব্রাহিম সাহেবও উপস্থিত ছিলেন। জয়ন্ত যখন তার সাফল্যের কথা বলছিল তখন বারবার তাদের দিকে কৃতজ্ঞতার সাথে তাকায়। সুমার চোখে জল চিকচিক করছিল। তার বন্ধুর এই অভাবনীয় সাফল্যে সে গর্বিত। ইব্রাহিম সাহেব দুর্বল শরীরেও এক নতুন উদ্দীপনা অনুভব করছিলেন, যেন তার দেখা স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। কিন্তু সেই সংবাদ সম্মেলনে অপ্রত্যাশিতভাবে নাদিরা বেগম এবং ফারহান উপস্থিত হয়। তাদের চোখে সেই পুরনো বিদ্বেষ এবং ঘৃণা স্পষ্ট দেখা যায়। তাদের উপস্থিতি যেন এক কালো মেঘের সঞ্চার করে সেই আনন্দঘন পরিবেশে। তুই আবার এসেছিস আমাদের জীবন নষ্ট করার জন্য? নাদিয়া বেগম চিৎকার করে বলে, তার কণ্ঠে তীব্র বিদ্বেষ। জয়ন্ত শান্তভাবে তাদের দিকে তাকায়। তার চোখে কোনো ভয় বা দুর্বলতা নেই, বরং এক অসীম আত্মবিশ্বাস। আমি এখানে এসেছি আমার জন্মভূমির জন্য কিছু করতে। তোমাদের পুরনো বিদ্বেষ আমার পথ আটকাতে পারবে না। ফারহান ঢাকে গড়গড় করতে করতে এগিয়ে এসে তেড়ে মারতে উদ্যত হয়, কিন্তু জয়ন্তের প্রশিক্ষিত দেহরক্ষীরা দ্রুত তাকে ধরে ফেলে। তাদের পেশাদারিত্বের সামনে ফারহান অসহায়ভাবে ছটফট করতে থাকে। তোমাদের যা করার ছিল তা তোমরা করেছো, এবার আমার পালা। জয়ন্তর কণ্ঠে এক অপ্রত্যাশিত ক্ষমতা এবং কর্তৃত্বের সুর ধ্বনিত হয়। তার এই আগমন যেন শুধু একজন সফল ব্যবসায়ীর প্রত্যাবর্তন নয়, বরং এক নতুন যুগের সূচনা। সুমা সবসময় তার পাশে থাকে। পুরনো বন্ধুত্বের বাঁধন সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়। তাদের মধ্যে দীর্ঘদিনের বোঝাপড়া এবং একে অপরের প্রতি সম্মান, ভালোবাসার এক নতুন রূপ নেয়। তারা দুজনে মিলে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করে, একে অপরের কাঁধে ভরসা খুঁজে পায়। ইব্রাহিম সাহেবের শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হয়। জয়ন্তের প্রত্যাবর্তন এবং তার অভাবনীয় সাফল্য তাকে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। তিনি তাদের সম্পর্কের পূর্ণ সমর্থন জানান এবং তাদের একসাথে দেখে আনন্দিত হন। তবে নাদিরা বেগম এবং ফারহানের বিষাক্ত ছায়া এখনও তাদের জীবনের উপর বিদ্যমান। সংবাদ সম্মেলনে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ জয়ন্ত ভোলেনি। সে জানে তারা সহজে হাল ছাড়ার পাত্র নয় এবং সুযোগ পেলেই আবারও আঘাত হানতে পারে। তাই নিজের এবং প্রিয়জনদের সুরক্ষার জন্য জয়ন্ত তাদের কুকর্মের এবং ষড়যন্ত্রের প্রমাণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়।
সে তার বিশ্বস্ত নিরাপত্তা দলের প্রধান রাশেদকে ডেকে পাঠায়। রাশেদ একজন দক্ষ এবং বিচক্ষণ ব্যক্তি। গত 1 বছর ধরে জয়ন্তীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত। জয়ন্ত গম্ভীর স্বরে রাশেদকে নির্দেশ দেয়, রাশেদ, আমার কিছু কাজ আছে। আমি চাই তুমি নাদিরা বেগম এবং ফারহানের কার্যকলাপের উপর নজর রাখো। তাদের পুরনো এবং বর্তমান সমস্ত রকম অবৈধ কাজকর্মের তথ্য খুঁজে বের করো। আমার কাছে তাদের কুকর্মের অকাট্য প্রমাণ থাকা দরকার। যেমন আদেশ স্যার, আমি খুব শীঘ্রই আপনার কাছে সমস্ত তথ্য এনে দেব। রাশেদ দৃঢ়ভাবে উত্তর দেয় এবং তার দল নিয়ে অনুসন্ধানে নেমে পড়ে। জয়ন্ত এবং সুমা প্রায় প্রতিদিনই একসাথে সময় কাটায়। পুরনো দিনের স্মৃতিচারণ থেকে শুরু করে ভবিষ্যতের স্বপ্ন সব কিছু তারা একে অপরের সাথে ভাগ করে নেয়। তাদের মধ্যে ভালোবাসার এক নতুন অনুভূতি ধীরে ধীরে প্রস্ফুটিত হতে শুরু করে। একদিন সন্ধ্যায় জয়ন্ত সুমাকে তাদের পুরনো দিনের পছন্দের একটি কফি শপে নিয়ে যায়। কফির ধোঁয়া আর মৃদু আলোয় এক স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। জানো তো সুমা, যখন আমি আমেরিকা ছিলাম তখন প্রায়ই এই কফি শপের কথা মনে পড়তো। আমারও তোমার কথা খুব মনে পড়তো জয়ন্ত। সুমা আবেগাপ্লুত হয়ে ওঠে, উত্তর দেয়। সুমা আবারও বলে, বিশ্বাস করো, সেই কঠিন সময় তুমি আমার পাশে না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম। আমরা সবসময় একে অপরের পাশে থাকবো সুমা, এটাই তো আমাদের বন্ধুত্ব। জয়ন্ত সুমার হাত ধরে আলতো করেই চাপ দেয়। তাদের চোখে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার নীরব আদান প্রদান হয়। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক এক নতুন এবং সুন্দর পরিণতির দিকে এগিয়ে যায়। রাশেদ এবং তার দল দিন রাত পরিশ্রম করে নাদিরা বেগম এবং ফারহানের কুকর্মের তথ্য সংগ্রহ করতে শুরু করে। তাদের পুরনো ব্যবসায়িক দুর্নীতি, অবৈধ সম্পত্তি এবং বিভিন্ন রকম অসাধু কার্যকলাপের প্রমাণ ধীরে ধীরে তাদের হাতে আসতে থাকে। তারা জানতে পারে কিভাবে নাদিরা বেগম এবং ফারহান প্রভাব খাটিয়ে বহু বছর ধরে নানা রকম অন্যায় কাজ করে পার পেয়ে গেছে। তাদের অনুসন্ধানে আরও উঠে আসে জয়ন্তের কোম্পানির কর্মীদের ঘুষ দিয়ে তথ্য ছড়িয়ে এবং কারখানায় সাবোটাজ করার পরিকল্পনাও তারা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল জয়ন্তের ব্যবসার ক্ষতি করে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। রাশেদ সমস্ত তথ্য এবং প্রমাণ একটি বিস্তারিত ফাইলের আকারে জয়ন্তের কাছে জমা দেয়। ফাইলটি হাতে নিয়ে জয়ন্ত কিছুক্ষণ নীরবে বসে থাকে। তার মনে একদিকে যেমন ঘৃণা জন্মায় তাদের জঘন্য কার্যকলাপের জন্য, তেমনি অন্যদিকে এক ধরনের তিক্ত হাসি আসে। মানুষ কতটা নিচে নামতে পারে। জয়ন্ত সেই প্রমাণগুলো সুমা এবং ইব্রাহিম সাহেবকে দেখায়। সব কিছু জানার পর তারা দুজনেই হতবাক হয়ে যান। ইব্রাহিম সাহেব নিজের ভুল বুঝতে পারে আরও বেশি অনুতপ্ত হন এবং নাদিরা বেগম এর প্রতি তার ঘৃণা তীব্র হয়। আমি ভাবতেও পারিনি ওরা এত নিচে নামতে পারে জয়ন্ত। ইব্রাহিম সাহেব ব্যথিত স্বরে বলেন, আমার উচিত ছিল আগেই ওদের থামানো। যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে বাবা, এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। সুমা তার বাবার হাত ধরে সান্ত্বনা দেয়। আমরা অবশ্যই এর একটা বিহিত করবো আঙ্কেল, এদের কুকর্মের শাস্তি হওয়া উচিত। জয়ন্ত দৃঢ় স্বরে বলে, তবে সে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে চায় না। সে চায় সব কিছু আইন অনুযায়ী হোক। জয়ন্ত এবং সুমা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাদের মধ্যে ভালোবাসার গভীরতা ক্রমশ বাড়ছে এবং তারা দুজনেই একে অপরের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখে। একদিন রাতে জয়ন্ত সুমাকে একটি সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যায়। মনোরম পরিবেশে তারা দুজনে অন্তরঙ্গ কথাবার্তা বলে। জয়ন্ত আবেগাপ্লুত হয়ে বলে, সুমা, তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই এত দূর আসতে পারতাম না। সেই কঠিন সময়ে তোমার বন্ধুত্ব আমার সবচেয়ে বড় শক্তি ছিল। তুমিও সবসময় আমার পাশে ছিলে জয়ন্ত। আমাদের বন্ধুত্বটা সত্যি খুব স্পেশাল। আমি চাই এই বন্ধুত্বটা আরও এক ধাপ এগিয়ে যাক সুমা। জয়ন্ত এবার সুমার হাত ধরে বলে, আমি চাই আমরা দুজনে একসাথে জীবন কাটাই। সুমার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। তার চোখে আনন্দের অশ্রু চিকচিক করে। সুমা ফিসফিস করে উত্তর দেয়, আমারও তাই ইচ্ছে জয়ন্ত। তাদের ভালোবাসার নীরব স্বীকৃতিতে চারপাশের পরিবেশ যেন আরও মনোরম হয়ে ওঠে। তারা দুজনে একটি নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। জয়ন্ত ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটাতে থাকে। তার কোম্পানির গাড়িগুলো দেশের মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। সে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজও শুরু করে, যেমন দরিদ্র শিশুদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থা করে। তার মানবিক কার্যকর্ম তাকে আরও বেশি সম্মানিত করে তোলে।
নাদিরা বেগম এবং ফারহান তাদের কুকর্ম চালিয়ে যেতে থাকে, যদিও জয়ন্ত এবং রাশেদ তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছে। তারা বিভিন্ন অবৈধ ব্যবসায়িক কার্যকলাপের সাথে নিজেদের জড়িয়ে ফেলে এবং প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। তাদের ঔদ্ধত্য এবং ক্ষমতার দম্ভ ক্রমশ বাড়তে থাকে। একদিন রাশেদ জয়ন্তের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসে। তারা জানতে পেরেছে নাদিরা বেগম এবং ফারহান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ জমা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করার জন্য পরোয়ানা জারি হতে পারে। রাশেদ বলে, স্যার, আমার মনে হয় এবার আমাদের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। যদি ওরা দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে হয়তো কখনোই এদের বিচার করা সম্ভব হবে না। জয়ন্ত কিছুক্ষণ চিন্তা করে। তার মনে প্রতিশোধের কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু সমাজের শান্তির জন্য এবং ন্যায়ের প্রতিষ্ঠানের জন্য তাদের শাস্তি হওয়া জরুরি। জয়ন্ত শান্তভাবে নির্দেশ দেয়, ঠিক আছে রাশেদ, তুমি আইন অনুযায়ী যা করার প্রয়োজন করো। জয়ন্তের নীরব নির্দেশে রাশেদ এবং তার দল নাদিরা বেগম এবং ফারহানের ওপর কঠোর নজরদারি বজায় রাখে। তাদের দেশ থেকে সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। যখন তারা বুঝতে পারে পালানোর আর কোনো সুযোগ নেই এবং তাদের কুকর্মের জাল ক্রমশ সংকুচিত হচ্ছে, তখন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। একদিন সকালে নাদিরা বেগম এবং ফারহান তাদের বিলাসবহুল বাড়িতে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। তাদের চোখে ভয় এবং হতাশার স্পষ্ট ছাপ। ফারহান অস্থিরভাবে পায়চারি করতে করতে বলে, আমার মনে হয় আমাদের দেশ ছেড়ে পালানো উচিত ছিল সেই দিনেই। নাদিরা বেগম আতঙ্কিত স্বরে উত্তর দেয়, এখন আর সেই সুযোগ নেই। ওই কালো ছেলেটা নিশ্চয়ই আমাদের উপর নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে তাদের গেটের বাইরে কয়েকটি পুলিশের গাড়ি এসে থামে। সাইরেনের তীক্ষ্ণ আওয়াজে তাদের বুকের ভেতরে কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যে সশস্ত্র পুলিশ অফিসাররা তাদের বাড়িতে প্রবেশ করে। একজন অফিসার গম্ভীর স্বরে জানায়, আমরা আপনাদের গ্রেফতার করতে এসেছি। আপনাদের বিরুদ্ধে বহুবিধ বেআইনি কার্যকলাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। নাদিরা বেগম এবং ফারহান প্রথমে হতভম্ব হয়ে যায়। তারপর তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের দৃঢ় মনোবলের কাছে তাদের প্রতিরোধ ব্যর্থ হয়। হাতকড়া পরিয়ে তাদের দুজনকে গাড়িতে তোলা হয়। তাদের গ্রেফতারের খবর খুব দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। নাদিরা বেগম এবং ফারহানের গ্রেফতারের পর আইনি প্রতিক্রিয়া দ্রুত গতিতে শুরু হয়। জয়ন্ত তার আইনজীবীর মাধ্যমে তাদের বিরুদ্ধে সমস্ত তথ্য এবং প্রমাণ আদালতে পেশ করে। রাশেদের দল কর্তৃক সংগৃহীত বিস্তারিত ফাইল, যেখানে তাদের পুরনো দুর্নীতি, অবৈধ সম্পত্তি, ঘুষ লেনদেন এবং জয়ন্তের ব্যবসার ক্ষতি করা ষড়যন্ত্রের সমস্ত বিবরণ ছিল, আদালতে দাখিল করা হয়। এই চাঞ্চল্যকর গ্রেফতার এবং আদালতে পেশ করা অভিযোগের বিস্তারিত বিবরণ সংবাদ মাধ্যমে প্রচারিত হলে সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বহু মানুষ জয়ন্তের সাহসী পদক্ষেপের প্রশংসা করে এবং আশা প্রকাশ করে যে অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আদালতের শুনানি শুরু হয়। জয়ন্ত এবং তার আইনজীবী অত্যন্ত দক্ষতার সাথে তাদের মামলা পরিচালনা করেন। তারা একের পর এক প্রমাণ আদালতে উপস্থাপন করেন, যা নাদিরা বেগম এবং ফারহানের অপরাধ প্রমাণে সহায়ক হয়। নাদিরা বেগম এবং ফারহান তাদের ক্ষমতা এবং অর্থের প্রভাব খাটিয়ে আইনি প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করে। তারা বিভিন্ন প্রভাবশালী আইনজীবী নিয়োগ করে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কিছু লোককে টাকা দেয়, কিন্তু জয়ন্তের পক্ষের আইনজীবীরা তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এই গুরুত্বপূর্ণ শুনানিতেই ইব্রাহিম সাহেব হুইল চেয়ারে করে আদালতে আসেন। তার শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি দৃঢ় মনোবল নিয়ে সাক্ষ্য দেন। তিনি তার ভুল স্বীকার করেন এবং জয়ন্তের প্রতি তার পূর্ণ সমর্থন জানান। তার আবেগপূর্ণ সাক্ষ্য আদালতের পরিবেশকে ভারী করে তোলে এবং নাদিরা বেগম ও ফারহানের বিরুদ্ধে জামানত আরও শক্তিশালী হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি জয়ন্ত। একজন সৎ এবং পরিশ্রমী ছেলে নাদিরা এবং ফারহান তাদের লোভ এবং বিদ্বেষের কারণে তাদের জীবন নষ্ট করার চেষ্টা করেছে। আমি চাই তারা তাদের কুকর্মের উপযুক্ত শাস্তি পাক। ইব্রাহিম সাহেবের কণ্ঠ দৃঢ় ছিল। যদিও তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন, সুমা সবসময় জয়ন্তের পাশে থাকে। আইনি লড়াইয়ে তাকে মানসিক শক্তি যোগায়। তাদের দুজনের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া আরও গভীর হয়।
তারা একে অপরের হাতে হাত রেখে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করে। দীর্ঘ শুনানি এবং উভয় পক্ষের যুক্তিতর্কের পর আদালতের রায় ঘোষণার দিন ধার্য হয়। সারা দেশের মানুষ অধীর আগ্রহে সেই রায়ের জন্য অপেক্ষা করতে থাকে। সংবাদ মাধ্যমের কর্মীরা আদালত চত্বরে ভিড় করে। রায় ঘোষণার সময় আদালতের পরিবেশ থমথমে হয়ে ওঠে। বিচারক ধীরে ধীরে নাদিরা বেগম এবং ফারহানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পাঠ করেন এবং তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে রায় ঘোষণা করেন। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অভিযুক্ত নাদিরা বেগম এবং ফারহানের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাদের বেআইনি কার্যকলাপ, ষড়যন্ত্র এবং অন্যের জীবন নষ্ট করার চেষ্টার জন্য আদালত তাদের দীর্ঘ কারাদণ্ড প্রদান করছে। রায়ের ঘোষণা শুনে আদালত কক্ষে উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। জয়ন্ত এবং সুমা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। অবশেষে ন্যায়ের জয় হয়েছে। ইব্রাহিম সাহেবের চোখে আনন্দশ্রু দেখা যায়। নাদিরা বেগম এবং ফারহান তাদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায়। তাদের দীর্ঘ কারাদণ্ড সমাজের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের হাত থেকে রেহাই পাওয়া যায় না। তাদের গ্রেফতার এবং শাস্তির পর জয়ন্ত এবং তার পরিবারের ওপর দীর্ঘদিনের চেপে থাকা কালো মেঘ সরে যায়। শহরে শান্তি ফিরে আসে এবং মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। জয়ন্ত এবং সোমা তাদের নতুন জীবন শুরু করে। তাদের ভালোবাসা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তারা একে অপরের জীবনসঙ্গী হিসেবে পথ চলার সিদ্ধান্ত নেয়। তাদের বিয়ে হয় এক সুন্দর এবং অনাড়ম্বর অনুষ্ঠানে, যেখানে তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইব্রাহিম সাহেব নিজের হাতে তাদের আশীর্বাদ করেন। সারাদিনের ব্যস্ততা আর অতিথিদের আনাগোনা শেষে অবশেষে নীরবতা নেমে আসে নবদম্পতির কক্ষে। নরম আলোয় ঝলমল করছে ঘর। সুগন্ধি ফুলের মিষ্টি সৌরভে বাতাস ভারী। সাদা চাদরের ভাঁজে গোলাপের পাপড়ির বিছানা। জয়ন্ত ধীরে ধীরে সুমার গালে হাত রাখে। নববধূর সাজে সুমা স্নিগ্ধ জ্যোৎস্নার মতো দেখাচ্ছে। লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর হালকা মেকআপে তার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। তার চোখে একরাশ লজ্জা আর ভালোবাসার দ্যুতি। ঘরের দরজার ওপাশে তখনও কিছু মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। বিদায়বেলায় সুর। জয়ন্ত ধীরে ধীরে দরজা বন্ধ করে এগিয়ে আসে তার জীবনের নতুন অধ্যায়ের দিকে। তার চোখে মুখে আজ অন্যরকম এক প্রশান্তি, এক গভীর তৃপ্তি। দীর্ঘদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। সুমা খাটের এক কিনারে ঘোমটা টেনে বসে আছে। তার বুকের ভেতরে মৃদু কম্পন অনুভব হচ্ছে। কতদিনের অপেক্ষা, কত না পাওয়ার বেদনা শেষে আজ এই শুভালগ্ন। জয়ন্ত আলতো পায়ে এগিয়ে এসে খাটের পাশে দাঁড়ায়। তার দৃষ্টি সুমার ঘোমটার আড়ালে ঢাকা মুখটির উপর স্থির। এক গভীর ভালো লাগা তার হৃদয় পূর্ণ করে তোলে। সোমা। জয়ন্তর কণ্ঠস্বর সামান্য কাঁপা, যেন বহু যুগ পর কোনো কাঙ্ক্ষিত ডাক উচ্চারিত হলো। সুমা আলতো করে ঘোমটা সরিয়ে মুখ তোলে। তাদের চোখাচোখি হয়। সেই প্রথম দিনের দ্বিধা, সেই কঠিন সময়ের অবলম্বন, সেই বন্ধুর পথ, সব যেন এক মুহূর্তে তাদের চোখের তারায় ভেসে ওঠে। আজ তাদের সম্পর্কের নতুন পূর্ণতা। জয়ন্ত ধীরে ধীরে সুমার পাশে বসে। তাদের মধ্যে কিছুক্ষণের জন্য নীরবতা বিরাজ করে, যে নীরবতা হাজারো না বলা কথা বহন করে। অবশেষে জয়ন্ত আলতো হাতে সুমার ডান হাতটি ধরে। তার স্পর্শে সুমা সামান্য কেঁপে ওঠে। তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছে সোমা। জয়ন্তর কণ্ঠস্বর গভীর ভালোবাসায় পূর্ণ। সুমা লজ্জায় চোখ নামিয়ে নেয়। তার ঠোঁটের কোণে মৃদু হাসি। সুমা অস্ফুট স্বরে বলে, তুমিও। জয়ন্ত তার অন্য হাত দিয়ে সুমার চিবুক স্পর্শ করে আলতো করে মুখটি ওপরে তোলে। তাদের চোখ আবারও মিলিত হয়। এই চাহনিতে শুধু ভালোবাসা নয়, রয়েছে গভীর বিশ্বাস আর নির্ভরতা। তুমি যদি সেদিন তোমার নষ্ট গাড়ি নিয়ে আমার ওয়ার্কশপে না আসতে, তাহলে হয়তো আজ আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমাদের পথটা সহজ ছিল না। অনেক বাধা, অনেক কষ্ট পেরিয়ে আজ আমরা এখানে এসেছি। জয়ন্তর কণ্ঠস্বর আবেগপূর্ণ। কিন্তু আমরা তো সব সময় একে অপরের পাশে ছিলাম জয়ন্ত, সেটা তো সবচেয়ে বড় কথা। সুমার উত্তরে দৃঢ়তা। জয়ন্ত ধীরে ধীরে সুমার মুখের কাছে ঝুঁকে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের স্পর্শ অনুভব করে। সুমা চোখ বন্ধ করে। সেই প্রথম স্পর্শের আকাঙ্ক্ষা, বহুদিনের লালিত স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। তাদের ঠোঁট আলতো করে একে অপরের সাথে মেশে। এক গভীর স্নিগ্ধ চুম্বন, যেন দুটি তৃষ্ণার্ত হৃদয় অবশেষে খুঁজে পেল তাদের অমৃতের উৎস। সেই চুম্বনে মিশে থাকে দিনের ক্লান্তি, অপেক্ষার বেদনা আর
অনন্ত ভালোবাসার প্রতিশ্রুতি। ধীরে ধীরে চুম্বন গভীর হয়। জয়ন্ত তার এক হাত দিয়ে সুমার কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নেয়। সুমাও তার বাহু জয়ন্তর গলা জড়িয়ে ধরে। তাদের শরীরের প্রতিটি স্পর্শও যেন এক নতুন অনুভূতির জন্ম দেয়। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে একে অপরের থেকে সরে আসে। সুমার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে, তার চোখের পাতা সামান্য ভেজা। জয়ন্ত তার কপালে আলতো করে চুমু খায়। আমি তোমাকে খুব ভালোবাসি সুমা। জয়ন্তর কণ্ঠস্বর গভীর ভালোবাসায় আপ্লুত। আমিও তোমাকে খুব ভালোবাসি জয়ন্ত। সুমা ফিসফিস করে উত্তর দেয়। জয়ন্ত আলতো হাতে সুমার গলার সোনার হাতটি খুলে রাখে, তারপর ধীরে ধীরে তার মুখের ঘোমটা সরিয়ে দেয়। মুক্ত চাঁদের মতো সুমার মুখ তার সামনে উন্মোচিত হয়। জয়ন্ত মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তুমি কি জানো সুমা, প্রথম যেদিন আমি তোমায় দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল তুমি আমার জীবনের আলো। জয়ন্তর কণ্ঠস্বর প্রেমময়। সুমা হাসে। আর আমার মনে হয়েছিল তুমি সেই মানুষ যার হাত ধরে আমি সব অন্ধকার পেরিয়ে যেতে পারবো। জয়ন্ত তার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। তাদের হৃদস্পন্দন একই তালে বাজে। আজ থেকে আমরা এক সুমা। জীবনের প্রতিটি পথে, প্রতিটি স্বপ্নে আমি তোমার পাশে থাকবো। জয়ন্তর অঙ্গীকার দৃঢ়। আর আমিও সব সময় তোমার সাথে থাকবো জয়ন্ত, তোমার সুখে তোমার দুঃখে সব সময়। সুমার চোখে অনন্ত ভালোবাসার প্রতিজ্ঞা। জয়ন্ত ধীরে ধীরে সুমার কানের কাছে মুখ নিয়ে যায়। তার উষ্ণ নিঃশ্বাস সুমার শরীরে শিহরণ জাগায়। তোমার কণ্ঠস্বর আমার কাছে সঙ্গীতের মতো সুমা। জয়ন্ত ফিসফিস করে বলে। সুমা লজ্জায় মুখ লুকায়। জয়ন্ত আলতো করে তার চিবুক ধরে মুখটি ওপরে তোলে। আমার দিকে তাকাও, আমার চোখে দেখো কতটা ভালোবাসা তোমার জন্য জমে আছে। সুমা ধীরে ধীরে চোখ তোলে। জয়ন্তর গভীর কালো চোখের দিকে তাকিয়ে সে যেন হারিয়ে যায় এক অনন্ত ভালোবাসার সাগরে। তাদের ঠোঁট আবারও মিলিত হয়। এই চুম্বন আরও গভীর, আরও আবেগপূর্ণ, যেন দুটি আত্মা এক হয়ে মিশে যায় এক অখণ্ড ভালোবাসার বন্ধনে। ধীরে ধীরে রাতের নীরবতা আরও গভীর হয়, আর তারা হারিয়েও যায় অন্য এক জগতে। চারপাশে সব আলো নিভে আসে, কিন্তু দ্রুত হৃদয়ে জ্বলে ওঠা সেই নিস্তব্ধ আগুন নেভে না। রাত গভীর হয়। দুজন মানুষ, এক আত্মা, ভালোবাসার মৌন উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায়। জয়ন্ত এবং সুমা একে অপরের বাহুডোরে আবদ্ধ হয়ে শুয়ে আছে। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন, হৃদয়ে অনন্ত ভালোবাসার অঙ্গীকার। আমরা একটা সুন্দর জীবন গড়ব সুমা, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর সুখ। জয়ন্ত সুমার কপালে চুমু খেয়ে বলে। সুমা আবদারে সুরে জিজ্ঞাসা করে, হ্যাঁ জয়ন্ত, আর সেই জীবনে তুমি সব সময় আমার পাশে থাকবে তো? আমি সব সময় তোমার সাথেই থাকবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। জয়ন্তর উত্তর দৃঢ়। তাদের কথোপকথন চলতে থাকে গভীর রাত পর্যন্ত। তারা তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের ভালোবাসার কথা একে অপরের সাথে ভাগ করে নেয়। তাদের প্রতিটি কথা যেন এক একটি ভালোবাসার কবিতা। একসময় ক্লান্ত দু চোখ ঘুমের রাজ্যে ঢলে পড়ে। জয়ন্ত আলতো করে সুমাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে ভরে ওঠে নীরব রাত। ভোরের আলো যখন ধীরে ধীরে ঘরের অন্ধকার দূর করে, তখন জয়ন্তর ঘুম ভাঙে। সে দেখে সুমা তার বুকের ওপর শান্তভাবে ঘুমিয়ে আছে। তার মুখের স্নিগ্ধতা জয়ন্তর হৃদয় জুড়িয়ে দেয়। আলতো করে সুমার কপালে চুমু খায় জয়ন্ত। তার মনে আজ এক নতুন উপলব্ধি, শুধু ব্যবসায়িক সাফল্য নয়, ভালোবাসার পূর্ণতায় জীবনের আসল সার্থকতা। ধীরে ধীরে সুমারও ঘুম ভাঙে। সে চোখ খুলে জয়ন্তর মুখের দিকে তাকায়। তাদের চোখে চোখ পড়তেই এক মিষ্টি হাসি তাদের ঠোঁটে ফুটে ওঠে। জয়ন্ত ভালোবাসার সুরে বলে, শুভ সকাল আমার জীবন সঙ্গিনী। শুভ সকাল আমার ভালোবাসার মানুষ। সুমাও একই সুরে উত্তর দেয়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে শুধু ভালোবাসা আর আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তাদের মিলন রাতের প্রতিটি মুহূর্ত তাদের হৃদয়ে অনন্ত ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। তাদের পথ চলা শুরু হলো এক নতুন আলোয়, যেখানে প্রেম আর বিশ্বাস তাদের দিক নির্দেশনা করবে। 6 মাস পর জয়ন্ত এবং সুমা একসাথে তাদের ব্যবসায়িক এবং সামাজিক উন্নয়নমূলক কাজ আরও এগিয়ে নিয়ে যায়। জয়ন্তের কোম্পানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বহু মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। জয়ন্ত শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবেই নয়, একজন মানবিক এবং ন্যায়পরায়ণ মানুষ হিসেবেও সমাজে সম্মানিত হয়। তার কর্ম এবং আদর্শ বহু মানুষকে অনুপ্রাণিতও করে। তার জীবনের গল্প প্রমাণ করে সততা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে সকল বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। আর ভালোবাসার শক্তি সব অন্ধকারকে জয় করতে পারে।
সুমা সবসময় তার পাশে থাকে তার অনুপ্রেরণা এবং সহযাত্রী হিসেবে। তাদের সুখী এবং সমৃদ্ধ জীবন অন্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।